হেডফোন ইউজ কর, আমাকে হেডফোন দিয়ে বল একটু। তোর কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, আমাকে যা বলছিস হেডফোন দিয়ে বল। আরে কি বলছিস? আর শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বল। আমি বলছি আপনি যেটা পড়াচ্ছেন ওটা কি পুরোটাই এলইডি বোর্ড? পুরোটাই এলইডি বোর্ড, আচ্ছা ঠিক আছে। তোদের কিউরিওসিটির জন্য আমি একটা সেলফি তুলে পাঠাচ্ছি। আর আপনি যে দাঁড়িয়ে করাবেন নাকি এরকম সারাদিন? আমি দাঁড়িয়েই করাবো। দেখতে পাচ্ছিস? আর ছবি পাঠালে তো দেখতে পাবো। আরে ছবি পাঠালাম, দেখ। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি সিস্টেমটা হচ্ছে সামনে ক্যামেরা রাখার। আমি মানে ক্যামেরাটা ইনস্টল করেছি পিছনে। অ্যাকচুয়ালি আমার ইনস্টল করার সমস্যা আছে আর কি, ঘরে স্পেসের প্রবলেম, ওই জন্য আমি ক্যামেরাটা পিছনে ইনস্টল করেছি। ওই জন্য এদিকে তাকিয়ে পড়াতে হচ্ছে। আর যদি তুই নর্মালি যেরকম আর কি বোর্ডে হয় সেরকম পড়াতে হয়, তাহলে আমাকে ক্যামেরাটা এই পাশে ইনস্টল করতে হতো। তো আমার এখানে স্পেসের প্রবলেম রয়েছে, সেই জন্য আমি পেছনে ইনস্টল করেছি, যাতে আমি এইভাবে ইন্টারঅ্যাকশনটা করতে পারি। আর আমি দাঁড়িয়েই পড়াচ্ছি। আমি আশা করি আমাকে ফুল বডি অলমোস্ট তোরা দেখতে পাচ্ছিস, যতটা তোদের দরকার তোরা দেখতে পাচ্ছিস, অসুবিধা হবে না আশা করি। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলিস, হোয়াটসঅ্যাপে তো অনই আছে। আর এখানে কথা যখন বলবি, দেখ তোরা যদি প্রপারলি কথা বলিস তাহলে আমি কথাটা বিশাল গমগমে শুনতে পাবো। আর যদি ধীরে ধীরে কথা বলিস বা স্লোলি, বা ধর মাইক্রোফোন, মানে তুই যদি হেডফোন যদি ইউজ করিস, হেডফোনের মাইক থেকে অনেক দূরে তুই কথা বলছিস, তখন কিন্তু আমি কিছু শুনতে পাবো না। ঠিক আছে, আদারওয়াইজ আমার সাউন্ডটা বিশাল বড়, মানে আমার সাউন্ডটা অনেক বেশি আর কি। ঠিক আছে, তো শোনার কোনো প্রবলেম আমার নেই, কিন্তু তোদের কথাটা যদি সমস্যা হয়, যদি না এসে পৌঁছায়, তখন আমি কিন্তু শুনতে পাবো না। সেটা কখনোই সম্ভব না যে তোদের কথা বেরোচ্ছে না ঠিকঠাক ভাবে, মানে মাইকে ঢুকছে না ঠিকঠাক ভাবে, আমি কি করে শুনবো? আর এই দেখ এখনো জয়েন করছে, দেখছিস? মানে আধ ঘন্টা 40 মিনিট পরেও দেখবো জয়েন করতে থাকছে। যাই হোক, আমার ওয়েট করে আর লাভ নেই। আমি প্রথমে আগে বলি যে আমি কি পড়াতে চলেছি ফিফথ সেমিস্টারে। শুরু হতে চলেছে ফিফথ সেমিস্টার। আমি আবারও বলছি, সবাইকে রিপিট করছি আমার কথাটা বারবার, আমি ইলেকট্রনিক্স বোর্ডে পড়াচ্ছি। দেখেছিস ছবি তোরা, ইলেকট্রিক বোর্ড মানে ইলেকট্রনিক্স বোর্ড। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে সমস্ত সুবিধাই আছে, কিন্তু একটা কথা বলতে হবে, একটা কথা বুঝতে হবে, সেটা হচ্ছে যদি মানে কোথাও বুঝতে অসুবিধা, মানে বুঝতে অসুবিধা হলে সেটা আমার দায়িত্ব। তোর যদি শুনতে বা দেখতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে বলতে হবে। তার রিজনটা হচ্ছে এটাই যে আমিও দেখতে পাচ্ছি এখানে যে অ্যাকচুয়ালি তোরা কি দেখছিস। আমি এখানে আমার কম্পিউটার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছি, আর একদিন ছবি তুলে দেখাবো যে কম্পিউটার স্ক্রিনটা প্যারালালি চলছে। ঠিক আছে, সো আমি এটা দেখতে পাচ্ছি যে তোরা কি ভিউ করছিস। এখন হতে পারে যে ইন্টারনেটের প্রবলেম, সেটা আমার এন্ড থেকে হতে পারে, তোদের এন্ড থেকে হতে পারে। গতকাল যে প্রবলেমটা হচ্ছিল বেসিক্যালি আমার এন্ড থেকে ইন্টারনেটের প্রবলেম হচ্ছিল, তোদের এন্ড থেকে কোনো সমস্যা ছিল না। আমার এখান থেকে ইন্টারনেটের প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমি ক্লাসটা নিতে পারিনি। তো সবকিছু ঠিকঠাক করার পর আজকে আশা করি সেই সমস্যাটা হবে না। আর তোরা অলরেডি এখানে খেয়ালও করছিস যে এখানে আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো কাজেই রেকর্ডিংটাও তোরা পেয়ে যাবি। কিন্তু আমি আবারও বলছি, রেকর্ডিং দিচ্ছি বলে যে ক্লাস অ্যাটেন্ড করবি না, তার জন্য কিন্তু সেটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, কারণ রেকর্ডিং দিচ্ছি তোদের সুবিধার জন্য, সেটাকে অপব্যবহার যেন না হয়। আর একটু কোঅপারেট করতে হবে। অনলাইন ক্লাস মানে মানে যা খুশি করবো এটা তো হয় না, কারণ আমাকেও তো দেখতে হবে যে তোরা কতটা পড়াশোনা করছিস। এবার আমি শুরু করছি আমার মেন জায়গাটা, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে তোদের শুরু হতে চলেছে ফিফথ সেমিস্টার। সো সবাইকে ওয়েলকাম, আশা করি খুব ভালো করে পড়তে পারবি। ফিফথ সেমিস্টার সকলের খুব ভালো লাগবে, আমি সেইভাবেই জিনিসটা পড়াবো। আমি কি কি পড়াবো সেটা আগে বলে দিই। আগে আমি বলবো টাইম লাইন। এইগুলো দেখ আমি আগেও ডিসকাস করেছি, তবু ফর্মালি জাস্ট ডিসকাস করে দিচ্ছি যাতে তোদের বুঝতে সুবিধা হয় জিনিসটা, যাতে ওভারভিউটা পুরোটা অবজার্ভ করতে পারিস। টাইম লাইন নিয়ে কথা বলি। শুরু হচ্ছে আজকে মোটামুটি অগাস্টের 13 তারিখ। শেষ করতে হবে আমাদের, ধরে নিতে হবে আমাদের শেষ প্লাস হবে ডিসেম্বরের 13 তারিখ। এটা আমার প্রজেক্টের টাইম লাইন। কারণ সত্যি কথা বলতে কি, আমাদের যতদূর ধ্যান ধারণা ডিসেম্বরের লাস্টে পরীক্ষা হবে। মানে তোদের সেমিস্টারটার পরীক্ষা হবে ডিসেম্বরের ওই 15 তারিখ থেকে মোটামুটি আর কি, 15 কি ধর 20। আর তারপরের সেমিস্টারটার পরীক্ষা হবে ডিসেম্বরের 25 তারিখ থেকে। ঠিক আছে, মোটামুটি জানুয়ারির ফার্স্ট উইক থেকে তারপরের সেমিস্টার শুরু হবে, এরকম একটা চিন্তা ভাবনা চলছে আর কি ইউনিভার্সিটির। এবার এটা ক্যালকাটার খবর। যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কথা বলিস, ক্যালকাটার সামান্য পিছনে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থাকে। ক্যালকাটা যেদিন শেষ করবে তার 15 দিন পরে ওরা শেষ করবে, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, তো আমাকে শেষ করতে হবে ডিসেম্বরের 13 তারিখ। প্রথম কথা কেন আমি বলছি, তার কারণ আমার হাতে টাইম আছে কমাস, দেখ 8 থেকে 12 4টে মাস, অগাস্ট
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমাকে ডিসেম্বরের 13 শেষ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি 4 মাস সময় আছে। আমি কি কি সাবজেক্ট পড়াচ্ছি সেটা আগে বলি, অনেকেরই কিউরিওসিটি থাকে যে আমি কি কি পড়াচ্ছি। প্রথম কথা, আমি যেটা পড়াবো সেটা প্ল্যানিংটা এরকমই করাবো যে একদম এরকম ভাবেই হবে এবার থেকে, যেটা শুরু করব একদম সেই চ্যাপ্টারের এমসিকিউ সমেত করে চলে যাবো। আর তোদের জন্য একটা জিনিস আমি বলে দিই, এটা দেখ, আমি যখনই তোদেরকে পড়াবো কোনো একটা সাবজেক্ট, আমি যখনই, একটু ভুলভাল হবে বুঝলি, মানে অপারেশনটা তো এখনো ঠিক হাতের মধ্যে আসেনি, গ্রিপের মধ্যে আসেনি, অপারেশনটা করতে গিয়ে আমারও একটু সমস্যা হচ্ছে। সো ন্যাচারালি এটা সকলেরই হয়, টেকনিক্যাল লোক আমি নই। তো দেখ, আমি প্রবাবিলিটি যেমন ধর আজকে শুরু করছি, আমি যে সাবজেক্ট পড়াবো তার আমার নিজস্ব নোটস তোরা পাবি। দাঁড়া একটু সময় দে, ইম্পোর্ট করছে। তো দেখ, আমি পুরো নোটটা দেখাচ্ছি না এই মুহূর্তে, কারণ এমনিতে তো নোটটা পাবি। এই হচ্ছে আমার প্রবাবিলিটি চ্যাপ্টার 1 এর নোটস, ফার্স্ট পার্টটা, আমি শুধু ফার্স্ট পেজটা আমি দেখাচ্ছি তোদেরকে, ঠিক আছে? তো এরকম আমার প্রত্যেকটা চ্যাপ্টারে, ইচ এন্ড এভরি চ্যাপ্টার আমার নিজের নোট তোরা পাবি। এবার তুই কি বই কিনবি না কিনবি সেটা তো আমি বলে দেবো, কেন দেখ, আমি তো আমার মতো নোটস দেবো, কিন্তু সবসময় একটা স্টুডেন্টের একটা বই হাতে থাকা খুব ভালো ব্যাপার, ঠিক আছে? এবার আমার নোটসে কি থাকবে, আমার নোটসে A to Z থিওরি থাকবে, আমার নোটসে A to Z প্রবলেমস থাকবে, আমার নোটসে A to Z এমসিকিউ থাকবে। লাস্ট দুটো সেমিস্টার আমি শুধুমাত্র ফুল সিলেবাস পড়িয়েছি, ঠিক আছে? এই সেমিস্টারে আমি কি করলাম, প্ল্যান করলাম যে হাফ সিলেবাস পড়াবো। তাতে লাভটা কি হবে, ছেলেমেয়েদের একটা সুন্দর নোটস দিতে পারবো। যে সময়টা আমি হাফ সিলেবাস বাঁচালাম, মানে যে সময়টা আমার বাঁচছে হাফ সিলেবাস পড়িয়ে, সেই সময়টায় আমি একটা সুন্দর কম্প্যাক্ট নোটস দিতে পারবো। সেই নোটসের মধ্যে পুরো থিওরি থাকবে, পুরো প্রবলেমস থাকবে, প্লাস এমসিকিউ থাকবে, যাতে কি টোটালি পুরোটা তোদের হাতে থাকে, তোদের যেন এ বই সে বই উল্টো পাল্টা ঘাটাঘাটি না করতে হয়। আর চ্যাপ্টার ওয়াইজ আমি যখন কোনো চ্যাপ্টার শুরু করব, তখন সেই চ্যাপ্টারের প্রথমে থিওরি প্লাস প্রবলেমস, লাস্টে এমসিকিউ করিয়ে চ্যাপ্টার ক্লোজ করব, ছেড়ে দেবো। এই প্ল্যানে আমরা স্টার্ট করব। এই হচ্ছে টোটাল স্টাডি প্ল্যানটা। এবার আমি আসছি কি কি টপিক আমি পড়াবো, কি কি সাবজেক্ট আমি পড়াবো, ভালো করে শুনবি। প্রথমে আমি পড়াবো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, probability statistics, ঠিক আছে? এই যে probability statistics, এই সিলেবাসটা আমি দেখাবো, সিলেবাস নিয়ে তোদের সাথে তো আমি ডিসকাস করবই। তবে হ্যাঁ, মনে হচ্ছে এইখানে সিলেবাসটা নেই। আচ্ছা ঠিক আছে, সিলেবাস নিয়ে তো ডিসকাস করার কিছু নেই, আমি যেটা পড়াবো সেটাই তো সিলেবাস। এইটা হচ্ছে সোজা কথা, আমি যেটা পড়াবো সেটাই তো সিলেবাস। আমি না একটা কিছু বাদ দেবো, না একটা কিছু এক্সট্রা পড়াবো, ঠিক আছে? যতটা পড়াবো সেটাই তো সিলেবাস, সেখান থেকেই তোর কোয়েশ্চেন হবে, এইটুকু আমি বলে দিলাম। এবার আরেকদিন সিলেবাস আর কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমি ডিসকাস করে দেবো, কারণ আমি আমার কম্পিউটারটা চেঞ্জ করেছি, সেই কারণে এই কম্পিউটারে যেখানে এখন আমি ক্লাসটা নিচ্ছি, সেখানে আমার সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্নের ডিসকাশনের যে নোটটা বানিয়েছিলাম সেই নোটটা নেই, ওটা আমার ল্যাপটপে রয়েছে, ঠিক আছে? সো ল্যাপটপটা নিয়ে আমি পড়াচ্ছি না, যেহেতু এখন আবার ওইটাকে এনগেজ করতে গেলে অনেকটা এক্সট্রা সময় চলে যাবে। সো লেটস ডোন্ট ওয়েস্ট দ্য টাইম, আমরা জাস্ট টাইমটাকে বাঁচিয়ে আপাতত চলে যাচ্ছি যে কি কি পড়াবো। সেকেন্ডলি আমি পড়াবো এলপিপি গেম থিওরি। এখানেও একই কথা বলবো, আমি এলপিপি এবং গেমস থিওরির মধ্যে পুরোটা আমি নোটস ওয়াইজ পড়াবো। আমার পুরো নোটস পাবি তোরা, ক্লাস নোট তো পাবি। এই যে বোর্ডে আমি লিখছি যেটা, এইখান থেকে এটা নোটটা সেভ করা যায়, এই নোটটাকে সেভ করা যায়। আমি জাস্ট এই যে অ্যারোটা দেখছিস, এই অ্যারোটা উপরে যে অ্যারোটা দেখছিস, এই অ্যারোটাতে ক্লিক করব, নোটটা সেভ হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারলি? এই অ্যারোটাতে আমি ক্লিক করব, নোটটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? কয়েকটা সেকেন্ডের ব্যাপার। যেমন আমি এখান থেকে রেকর্ডিংটা এক্ষুনি এখানে ক্লিক করব, রেকর্ডিংটা সেভ হয়ে যাবে এখানে ক্লিক করলে, ঠিক তেমনই অ্যারোটাতে সেভ করলে, মানে ক্লিক করলে নোটটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? আর নোটটা সেভ হয়ে গেলে সেই নোটটা আমি তোদেরকে শেয়ার করে দিতে পারবো। তোদেরকে আমি একটা কিউআর কোড দেবো, তোরা যেমন দোকানে গিয়ে ফোন পে তে পেমেন্ট করার সময় কিউআর স্ক্যান করিস, এখানেও কিউআর স্ক্যান করলে আমার নোট পেয়ে যাবে। বুঝতে পারলি কথাটা? কিউআর স্ক্যান করবি, আমার নোট ডাউনলোড হয়ে যাবে। ওকে, কোনো চাপের ব্যাপার না। আচ্ছা, আর তার সাথে একটা কথা বলে দিই, থার্ড যে টপিকটা আমি পড়াবো, তাহলে দুটো টপিকের কথা এখনো পর্যন্ত বলেছি, একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে এলপিপি আর গেম থিওরি। থার্ড যে টপিকটা আমি পড়াবো তোদেরকে, সেই টপিকটার নাম হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। এই টপিকটা সম্পর্কে একটু বলে রাখি, তোদের পরীক্ষা হয়ে গেছে আজ প্রায় অলমোস্ট এক সপ্তাহ হতে চললো। এই এক সপ্তাহ ধরে আমি এটাই ভাবছিলাম যে আমি কি পুরো লিনিয়ারটা পড়ানোর সময় পাবো।
অনেক ঘাটাঘাটি করলাম, পুরো সিলেবাসটা আরেকবার রিভাইজ দিলাম, পুরোটা দেখলাম, পুরোটা শর্ট নোট বানালাম, বানিয়ে যেটা দেখলাম যে লিনিয়ারটা পড়ানোর আমি সময় পেয়ে যাব। হ্যাঁ, তবে এটা অবশ্যই যে সময়ের একটু টানাটানি হবে। মানে কি, লিনিয়ারটা যদি আমি যেভাবে এগুলো পড়াবো সেইটা লিনিয়ারটা তো সেই সেম এফর্ট দিয়ে পড়াতে হবে, তো সো ন্যাচারালি সময় লাস্টের দিকে একটু টানাটানি হবে, এটা লিনিয়ারের উপর আমি দেখেছি। সো লিনিয়ারের ব্যাপারে আমি বলে রাখছি, লিনিয়ারটা আমরা একটু স্পিডে পড়বো যাতে সেই সময়ের টানাটানিটা না হয়, ঠিক আছে? আমি প্রথমে বলেছিলাম লিনিয়ারের 50% পড়াবো, আমি চেষ্টা করবো লিনিয়ার 100% কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে? কিন্তু আমার লিনিয়ার কমপ্লিট করতে গেলে অলমোস্ট আমি যদি টোটাল সিলেবাসটাকে 100% ধরে রাখি, টোটাল সিলেবাস তোদের সেটাকে যদি 100% ধরে রাখি, তাহলে তার 70% আমার আন্ডারে চলে আসছে। লিনিয়ার মানে 70%। তুই যদি বলিস কেন, তার কারণ যে গ্রুপটা লিনিয়ারের সাথে আছে, তোদের যে পেপারে লিনিয়ার আছে সেই পেপারে তো গ্রুপও আছে, যে গ্রুপটা লিনিয়ারের সাথে আছে সেই গ্রুপটা কিছুই নেই, অলমোস্ট কিছুই নেই, অলমোস্ট কিছুই নেই, ঠিক আছে? ওই জন্য অলমোস্ট 70% আমার আন্ডারে চলে আসছে। সেই কারণে হয়তো একটু টানাটানি হবে সিলেবাসে, হয়তো হবে, আমি জানি না এখনো পর্যন্ত। যতদূর আমার ধারণা যে লিনিয়ারটা পড়াতে গেলে পুরোটা সিলেবাসের একটু টানাটানি হবে। তো ওই জন্য সেই যে টানাটানিটা সেটা লিনিয়ারের উপর দিয়ে যাক, তাতে যেন আমার প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স বা এলপিবি গেমস এর কোনো ক্ষতি না হয়। ওই জন্য লিনিয়ারটা আমি একটু স্পিডে পড়াবো। আর এলপিবি গেম থিওরি খুব সোজা সাবজেক্ট, সত্যি কথা বলতে গেলে। তোরা প্রবাবিলিটিও একটু পড়েছিস এইচএস লেভেলে, এলপিপিও একটুখানি পড়েছিস এইচএস লেভেলে, কিন্তু একটুখানি পড়েছিস, তার বেশি পড়িসনি, এটা মাথায় রাখতে হবে। এইচএস লেভেলে যতটুকু পড়েছিস সেটা সত্যি একটুখানি সত্যি পড়েছিস, না একটু বেশি পড়েছিস না একটু কম পড়েছিস, তার সাথে অনার্সের পড়ার কোনো তুলনা হয় না। তাই আমি ধরে নেব যে তোদের সেই নলেজের জায়গাটা জিরো, কিন্তু এতটুকু তোরা আমাকে অ্যাসিওর করিস যে তোরা পারমুটেশন কম্বিনেশনের মানেটা বুঝিস। পারমুটেশন কম্বিনেশন আমি শিখিয়ে নেব, মানে শিখিয়ে নেব মানেটা কি, আমি কোথায় কি ইউজ হয়, কোথায় পারমুটেশন হয়, কোথায় কম্বিনেশন হয়, কেন পারমুটেশন হয়, কেন কম্বিনেশন হয়, সেসব আমি শিখিয়ে নেব, সেসব নিয়ে কোনো সমস্যা নেই। শুধু এতটুকু অ্যাসিওর করিস যে পারমুটেশন কাকে বলে, কম্বিনেশন কাকে বলে, সেটুকু তোরা জানিস, বাকি দায়িত্ব আমার, ঠিক আছে? ফর্মুলাগুলো আর কি, এনসিআর এর ফর্মুলা, এনপিআর এর ফর্মুলা, হ্যাঁ, তবুও তো ক্লাস করাতে করাতে আমি বলে দেবো, সেটা কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই হচ্ছে টোটালিটি যেটা আমি পড়াবো। ওকে, এইবার বাকি যে পার্টটা, তার জন্য তো অন্য টিচার নিতেই হবে। তো সেখানে আমি তোর উপর ছেড়ে দিয়েছি যে তোর যে টিচারকে ভালো লাগে তুই নিয়ে নিস। শুধু হ্যাঁ একটা জিনিস দেখিস যেন ডেটটা ক্ল্যাশ না করে, এইটা একটা সমস্যার ব্যাপার। তোরা আমাকে তো আগে থেকে বলিস, তার জন্য আমিও আগে থেকে তোদেরকে বলে দেবো যে কি কি ডেট নিচ্ছি আমি, ঠিক আছে? ডেটটা যেন ক্ল্যাশ না করে, আর যে টিচারের কাছেই যাস না কেন ডেটটা যেন ওনারও ফিক্স থাকে আর আমিও ডেটটা ফিক্সড রাখবো। তার কারণ যদি আমি ডেটটা হঠাৎ করে চেঞ্জ করি তাহলে তো ওনার প্রবলেম হয়ে যাবে, মানে যার যার কাছে তোরা পড়বি তাদের প্রবলেম হয়ে যাবে, যদি তারা ডেট চেঞ্জ করে আমার প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা দেখবো, আর মানে আমি দেখবো আর কি, বাকি কে কি করবে সেটা তো আমার হাতে নেই। তো এই জিনিসটা আমি দেখবো, পুরোপুরি মাথায় রাখবো, এবং তোরাও এই জিনিসটা মাথায় রাখিস, চেষ্টা করিস যেন ডেটটা একটা খুব সুন্দর সেটেলমেন্ট হয়। আজকে আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে প্রবাবিলিটি। রেডি সবাই? খুব সুন্দর একটা জিনিস আমরা পড়তে চলেছি, খুব সুন্দরভাবে বুঝতে চলেছি, অসাধারণ একটা জিনিস। এই দেখ প্রবাবিলিটি নোটস, আমি জাস্ট ফার্স্ট পেজটাই তোদেরকে দেখাচ্ছি, এটা তাও ভালো করে ওঠেনি, মানে তোদেরকে জাস্ট এখানে দেখাবো বলে আমি এনেছি জিনিসটা, তোদেরকে দেওয়ার জন্য তো আনিনি, যদি দেওয়ার জন্য আনতাম তাহলে আমি ভালো করে দিতাম, ঠিক আছে? সো বেসিক্যালি এটা জাস্ট আমি দেখাবো যে হ্যাঁ দেখ তোরা এই টাইপের নোটস পাবি। এটা তো জাস্ট শুরু হয়েছে। ওকে, আচ্ছা এবার আমি যেটা বলছি কথাটা ভালো করে শুনবি। আমি শুরু করতে চলেছি থিওরি অফ প্রবাবিলিটিস। আমি আশা করি সবাই খুব ভালো করে, খুব কনসাসলি রেডি আছিস। রেডি? এই দেখ এটা এখানে চলে এসেছে, দেখছিস? সো রেডি, আমি শুরু করছি থিওরি অফ প্রবাবিলিটিস। বুঝতেই পারছি আজকে অলরেডি আমার অনেকটা কিছু বলা হয়ে গেছে, তোদের সবে সবে শুরু হচ্ছে, তো সেই কথাটা মাথায় রেখে আমি খুব বেশি চাপ আজকে দেব না, ঠিক আছে? কিন্তু যতটা পড়াবো ততটা সলিড ভাবে পড়তে হবে। ওকে, যতটা বোঝাবো ততটা সলিড ভাবে বুঝতে হবে।
তার বাইরে কোনো কিছু চিন্তা করার দরকার নেই, কোনো কিছু ভাবার দরকার নেই। আমি যে নোটটা দেবো, যে পিডিএফ নোটটা দেবো, সেই নোটটা ভালো করে পড়ে নিতে হবে। প্রতিদিন ক্লাসের শেষে আমি এরকম একটা পিডিএফ দেবো, এই যে দেখছিস, প্রতিদিন ক্লাসের শেষে এরকম একটা পিডিএফ দেবো। এছাড়াও যে বোর্ডে তোদেরকে পড়াচ্ছি এখন, সেই পুরো বোর্ডের পিডিএফটা দিয়ে দেবো। মানে আমি এই যে যা যা লেখা আছে বোর্ডে, ইচ এন্ড এভরিথিং তোরা পিডিএফ আকারে পেয়ে যাবি। কি বললাম, যা যা লিখছি আমি যদি বোর্ডে একটা রাইট চিহ্ন দিই, সেটাও পিডিএফ আকারে চলে আসবে। তো কাজেই তোদের পুরোটাই হাতে চলে আসছে। কিন্তু তোদের দায়িত্ব কি? তোদের দায়িত্ব হচ্ছে ক্লাস যখন শেষ হবে তারপরে মাথাটা ঠান্ডা করে, দরকার হলে তার জন্য ঠান্ডা জল খাবি, যেভাবেই হোক না কেন মাথাটা ঠান্ডা করে ভালো করে একটা জিনিসটা রেডি করে তারপর গুছিয়ে রাখবে, ঠিক আছে? অনেক ছেলে মেয়েদের আমি জানি যারা নিজেরা নিজেদের নোট লিখতে ভালোবাসে, আবার অনেক ছেলে মেয়েকে আমি জানি যারা আমার নোট ডাইরেক্ট প্রিন্ট আউট করে পড়তে ভালোবাসে। দেখ, আমি আশা করি আমার হাতের লেখা মোটামুটি ঠিকই আছে, যেটা তোরা বুঝতে পারবি, ঠিক আছে? তোরা যদি নিজেরা লিখতে চাস তো নিজেরা লিখতে পারিস, তবে হ্যাঁ, যদি নিজেরা লিখিস তবে আমি বলবো যে সেটা খুবই ভালো কথা। নিজের একবার লেখার খুব ভালো দরকার আছে, খুব দরকার আছে। নিজে হাতে লেখার চেয়ে কোনো বিকল্প হয় না। তো চল আমি শুরু করছি দ্য থিওরি অফ প্রবাবিলিটিস। দেখ, প্রবাবিলিটি থিওরি শুরু করার আগে আমি একটা কথা বলি। ধর আজকে আমি বললাম যে খুব সম্ভাবনা আছে যে আজকে বৃষ্টি হবে। আজকে আকাশের দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে খুব সম্ভাবনা আজকে বৃষ্টি হবে। আবার ধর টেস্ট খেলা হচ্ছে, ধর সাপোজ ধর ক্রিকেট টেস্ট খেলা হচ্ছে, তো বললাম যে খুব সম্ভাবনা আজকে ইন্ডিয়া জিতে যাবে, ঠিক আছে? এই যে বলছি খুব সম্ভাবনা, এটাকে আমি যদি ইংলিশে কনভার্ট করে বলি, ইট ইজ হাইলি প্রবাবল দ্যাট ইন্ডিয়া উইল উইন টুডে, তাই তো? তাহলে এই যে বলছি ইট ইজ হাইলি প্রবাবল, ইট ইজ হাইলি প্রবাবল, এই যে বললাম কথাটা, সো কিসের প্রবাবল, মানে কিসের প্রবাবিলিটি নিয়ে ডিসকাস করছি? প্রথম প্রশ্ন আসবে প্রবাবিলিটি অফ হোয়াট। মানে তুমি এত কথা বলার আগে সবার আগে আমাকে বলো যে তুমি কিসের প্রবাবিলিটি নিয়ে এত কথা বলছো? দ্য প্রবাবিলিটি অফ হোয়াট, কিসের প্রবাবিলিটি, কিসের? আনসার হচ্ছে ইভেন্ট। কিন্তু এই ইভেন্ট কথাটা তো আমরা ধরে নিচ্ছি শুনিনি। কেউ যদি শুনে থাকিস তো ভেরি গুড, আমি ধরে নিচ্ছি। আচ্ছা, এটা কি একটু দেখতে সমস্যা হচ্ছে এই কালিটা? হ্যাঁ তো সমস্যা হচ্ছে? আচ্ছা, সমস্যা হলে বলবি, হ্যাঁ, কারণ তোরাও জানিস যে আমিও এই বোর্ডে নতুন, আমিও বুঝতে পারবো না যে তোদের সমস্যা হচ্ছে কিনা। এটা মোটামুটি দিন 15 পড়ানোর পর তারপরে আমি খুব ভালো পরিচিত হয়ে যাবো বোর্ডটার সাথে, ঠিক আছে? তো তোদের যেটা সমস্যা হবে আমাকে বলবি। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে কিসের প্রবাবিলিটি নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি? তার উত্তর হচ্ছে ইভেন্টস। এবার এই ইভেন্টটা কিন্তু একটা টেকনিক্যাল টার্ম। টেকনিক্যাল টার্ম মানে এই গালে হাত দিয়ে বসে থাকতে হবে, কিসের ইভেন্ট ভাবতে চাই না। এখন ব্যাপার হচ্ছে ইভেন্ট কথাটা যখনই বলবো, ইভেন্টের বাংলা কথা হচ্ছে ঘটনা, তাই তো? ইভেন্ট বলতে কি বোঝায়? ঘটনা বোঝায়। তো ইভেন্ট কথাটা যে মুহূর্তে আমি বলবো সেই মুহূর্তে আনসার, মানে আমার কাছে আরেকটা নতুন কোয়েশ্চেন চলে আসবে। মানে এই কোয়েশ্চেনের আনসার দিতে গিয়ে আরেকটা নতুন কোয়েশ্চেন চলে আসছে। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে ইভেন্টটা আবার কি? ইভেন্টটা আবার কি? ইভেন্ট কথাটার বোঝানোর জন্য আমাকে একটা এক্সপেরিমেন্টের সাহায্য নিতে হবে। এক্সপেরিমেন্ট কি? তোরা কেমিস্ট্রিতে অনেক এক্সপেরিমেন্ট করেছিস, মাথা খারাপ করে দিয়েছে। একবার বলছে অ্যাসিডের সাথে জল মেশাও, আবার বলছে তার সাথে ক্ষার মেশাও, এই করতে করতে মাথা খারাপ করে দিয়েছে। আবার তোরা ফিজিক্সের অনেক এক্সপেরিমেন্ট করেছিস, এই একটুখানি মানে স্লাইড ক্যালিপাসটা সরে গেলেই নাম্বারটা গেল, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে? তো করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় ফিজিক্স কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করতে। আমিও জানি আমারও অবস্থা খারাপ হয়ে গেছিল, তোদেরও নিশ্চয়ই খারাপ হয়েছে। সো ন্যাচারালি এই এক্সপেরিমেন্টগুলো, এই যে এক্সপেরিমেন্টগুলো, এই যে যেগুলো বললাম ফিজিক্সের এক্সপেরিমেন্ট, কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট, এইগুলো কিন্তু আমরা এখানে কাজ করব না। তাহলে এখানে কোন এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করব? তার আনসার হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। কি বললাম? আনসার হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম সেটা আবার কি জিনিস? র্যান্ডম আবার কি জিনিস? এই নামের মধ্যে এর মানেটা লুকিয়ে রয়েছে। দু ধরনের এক্সপেরিমেন্ট পৃথিবীতে হয়। পৃথিবীতে দু ধরনের এক্সপেরিমেন্ট মোড দেখা যায়, একটা হচ্ছে র্যান্ডম আর একটা হচ্ছে ডিটারমিনিস্টিক। একটা হচ্ছে র্যান্ডম আর একটা হচ্ছে ডিটারমিনিস্টিক। এবার তুই আমাকে বলতে পারিস যে ডিটারমিনিস্টিক কথাটার মানে কি, র্যান্ডম কথাটার মানে কি? চল আমি একটু এক্সপ্লেন করি আগে। দেখ, ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্ট বলতে আমি বুঝবো, ফর এক্সাম্পল ধর আমি বললাম যে ওই কেমিস্ট্রি একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে,
যে অ্যাসিডের সাথে বেস মেশাচ্ছিস, অ্যাসিডের সাথে ক্ষার মেশাচ্ছিস, বেস মেশালে কি হবে? সল্ট অ্যান্ড ওয়াটার হবে, আমরা সকলে জানি। তো এটা এমন নয় যে তুই হঠাৎ করে মেশালি সল্ট অ্যান্ড ওয়াটার হলো, আবার কালকে মেশাতে যাবি যে অন্য কিছু হয়ে গেল, এমন ব্যাপার না। সব সময় সল্ট অ্যান্ড ওয়াটারই হবে, এটা সবাই জানে, ঠিক আছে? তার মানে যে ধরনের এক্সপেরিমেন্টের রেজাল্টটা ভ্যারি করে না, যে ধরনের এক্সপেরিমেন্টের রেজাল্ট সব সময় ফিক্সড, ডাজ নট ডিপেন্ড অন এনি ফ্যাক্টর, মানে কিছুর উপরে ডিপেন্ড করে না, সেই ধরনের এক্সপেরিমেন্টকে বলা হয় ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্ট। এই ধরনের এক্সপেরিমেন্ট যে শুধু কেমিস্ট্রি বা ফিজিক্সে আছে তা নয়, ম্যাথমেটিক্সেও ঘুরি ঘুরি আছে। তোকে যদি এক্ষুনি দেখাই তুই মানে হাসতে হাসতে গড়িয়ে পড়বি। যেমন ধর 1 + 2 = 3, তুই ধর 1 + 2 এক্সপেরিমেন্ট করছিস, মানে 1 আর 2 অ্যাড করার এক্সপেরিমেন্ট করছিস। দেখ তোর কাছে এটা এক্সপেরিমেন্ট না, কিন্তু যে বাচ্চাটা ক্লাস 1 এ ভর্তি হলো তার কাছে কিন্তু এটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে? সো 1 + 2 যখন তুই অ্যাড করছিস, এই যে এক্সপেরিমেন্টটা করলি 1 + 2 কত হয়, এর আনসার কিন্তু আজকে 3, কালকে অন্যরকম, পরশু আরেক রকম, এরকম না, সবসময় 3, ঠিক আছে? কিন্তু তোকে ধর আমি একটা কয়েন দিলাম, বুঝলি? ধর তোকে আমি একটা কয়েন দিলাম, কয়েনটা দিয়ে বলছি আমাকে টস করে দেখা, কয়েনটা দিয়ে বললাম আমাকে টস করে দেখা। তো কয়েনের নিশ্চয়ই জানিস তোরা যে কয়েনের একটা সাইডকে বলে হেড আর আরেকটা সাইডকে বলে টেল। এটা আমার নতুন করে বলার কিছু নেই, হেড আর টেল নিশ্চয়ই জানিস তোরা। ধর তোকে একটা কয়েন দিলাম, কয়েন নিয়ে তুই বলছিস তুই টস করলি। এরকম হতেই পারে যখন আমি কয়েনটাকে টস করছি তখন এলো হেড, আর সেই কয়েনটাই তোর হাতে দিয়ে বললাম তুই টস কর, তোর আনসার এলো টেল। তার মানে এইটার কোনো ফিক্সড আনসার হয় না, কিন্তু এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্ট যার কোনো ফিক্সড আনসার হয় না, তাকে বলে র‍্যান্ডম আনসারের এক্সপেরিমেন্ট। এমন একটা এক্সপেরিমেন্ট যার আনসারটা র‍্যান্ডমলি ভ্যারি করবে, অর্থাৎ আগে থেকে যে প্রেডিকশন করব এইটার কোনো গল্প নেই। তুমি আগে থেকে যে প্রেডিক্ট করবে এরকম কোনো গল্প নেই। যেমন ধর আমরা যখন ছেলেমেয়েদের পড়াই, আমরা কি বলি, কথাটা বুঝবি ভালো করে। আমরা ধর একটা অঙ্ক দিলাম, ধর না ওই মারাত্মক প্রাণ নিয়ে নেওয়ার মতো ওই ডিনামিক্সের বড় বড় অঙ্কগুলো, ঠিক আছে? সো ওই একটা অঙ্ক দিলাম যেটা আগের সেমিস্টারে তোরা করে এসেছিস, দিয়ে বললাম যে এটার আনসারটা এই হবে। তা ওটা একটা তোর কাছে ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্ট। আমি আগে থেকে আনসার জানি, বিকজ আমি অলরেডি করেছি অঙ্কটা, প্রতি বছর করাচ্ছি, তো তোকে আমি বলে দিলাম যে এইটা হবে তোর আনসার। তো ওই ধরনের অঙ্ককে তুই কিন্তু ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্ট বলতে পারিস। কিন্তু অন্য ধরনের অঙ্কগুলো, মানে অঙ্ক তো বেসিক্যালি ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্টই হবে, তাই না? আর কিন্তু যদি তুই একটা কয়েনকে টস করিস, বা ধর না একটা ডাইকে থ্রো করছিস, এটা দেখতে খুব সুন্দর, বল? এক্ষুনি খেলতে ইচ্ছে করছে, বল? বা ধর একটা ডাইকে থ্রো করছিস, তাহলে এর যে আনসারটা, সেই আনসারটা কিন্তু ফিক্স নয়। মানে ধর আজকে তুই একটা ডাইকে এখন থ্রো করলি বা রোল করলি, তোর আনসার হলো 1, কালকে করলি ওই ডাইটা নিয়ে এই আনসার এসে গেল 2। তাই এই এক্সপেরিমেন্টটা তো ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্ট, কিন্তু এই এক্সপেরিমেন্টের আনসারটা ফিক্সড নয়। একে বলে কি বলে? আনসার ইজ ভ্যারিং অ্যাট র‍্যান্ডম। কিন্তু র‍্যান্ডম এক্সপেরিমেন্ট হওয়ার কিছু শর্ত আছে। যে কোনো এক্সপেরিমেন্ট তুলে নিলাম, তুলে নিয়ে বললাম চলো র‍্যান্ডম এক্সপেরিমেন্ট, এরকম হয় না। তার কিছু শর্ত আছে, কিছু কন্ডিশন ফলো করতে হবে, তবে সেটা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট, আর না হলে র‍্যান্ডম এক্সপেরিমেন্ট নয়। কি কি কন্ডিশন ফলো করতে হবে চল দেখা যাক। র‍্যান্ডম এক্সপেরিমেন্ট, আচ্ছা এই র‍্যান্ডম এক্সপেরিমেন্ট কথাটা বহুত বড় কথা, একে বারবার এইভাবে লিখবো তাহলে ছোট লাগবে, ঠিক আছে? র‍্যান্ডম এক্সপেরিমেন্টকে শর্টে লিখবো r.e, ঠিক আছে? তাহলে যখন তোকে আমি বলছি যে তুই একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট করছিস, তার মানে কি, কেমন ধরনের এক্সপেরিমেন্ট করছিস? নাম্বার 1, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্ট যার সেট অফ অল পসিবল রেজাল্ট আমি জানি আগে থেকে। সেট অফ all possible results is known। এইসব নোট পেয়ে যাবি, কিছু লিখতে হবে না, আমি তো দেখিয়েছি কিরকম নোট দেবো তোদেরকে। এই দেখ, মানে তোদের হাতে ক্লাসটা শেষ হবে, তোদের হাতে এরকম একটা নোট চলে আসবে, এই যে র‍্যান্ডম এক্সপেরিমেন্টের ডেফিনিশন লিখে দিয়েছি। দেখ তোকে আর কি বলবো বলতো, তুই কেন লিখবি শুধু বোকার মতো বসে বসে?
যদি লিখতেই হয়, আমি তো বলছি যদি লিখতেই হয়, আমার নোটটা পেয়ে গেলি, আমার নোটটা পেলি, আর আমি যে জ্ঞানগুলো দিচ্ছি সেগুলো পেলি, দুটোকে কম্বাইন করবি, কম্বাইন করে নিজের একটা নোট বানাবি। বুঝতে পারলি? এই মুহূর্তে বসে বসে কিছু লিখতে হবে না, শুধু বসে বসে এনজয় কর, তাহলেই হবে। ওকে, তো ডেফিনিশন সব লেখা আছে, কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। ঠিক আছে, শুধু যেটা বোঝাচ্ছি সেটা বোঝ, তাহলেই যথেষ্ট। পরিষ্কার কথা? তাহলে আমরা কি করছি, র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে কি বোঝাবো? নাম্বার 1, এমন একটা এক্সপেরিমেন্ট যার সমস্ত পসিবল রেজাল্ট জানি। যেমন ধর আজকে হঠাৎ করে একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চলে এলো, যেটা আমি আর তুই মিলে করছি। ঠিক আছে, তুই মানে তোদের মধ্যে যে কেউ হতে পারে। তো এই যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টটা, এর রেজাল্ট তো আমি জানি না, সো এটা কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে পারে না। বুঝতে পারলি কথাটা? যার রেজাল্ট আমি জানি না আগে থেকে, কি রেজাল্ট আসতে পারে, হয়তো নতুন একটা রেজাল্ট চলে এলো, তাহলে সেটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়। আগে থেকে তার সমস্ত রেজাল্ট আমি জানি। নাম্বার 2, যে এক্সপেরিমেন্টটাকে আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন যতবার খুশি পারফর্ম করা যাবে, সো ক্যান বি পারফর্মড any number of times under identical conditions। ঠিক আছে, মানে সেম কন্ডিশনের আন্ডারে যতবার তুমি চাইবে ততবার পারফর্ম করতে পারবে। ঠিক আছে, আজকে যদি তোকে বলি তুই টস করছিস, তো হঠাৎ করে তুই টস বন্ধ হয়ে যাবে এমন কোনো ব্যাপার আছে? মানে যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি বাতাসে হাওয়া দিতে শুরু করলো হঠাৎ করে, তাহলে টসের রেজাল্ট চেঞ্জ হতেই পারে। আমার কথাটা বোঝ, বাতাসে যখন হাওয়া দিচ্ছে তখন কিন্তু ওই আরেকটা ফোর্স সবসময় চলে আসছে, সো তখন টসের রেজাল্ট চেঞ্জ হতে পারে। কিন্তু যদি তোর সবকিছু কন্ডিশন সেম থাকে, তখন যে টস গুলো করছিস সেইটার কথা বলছি আমি, আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন। তাহলে এমন একটা এক্সপেরিমেন্ট যেটাকে অসংখ্যবার করা যাবে, যেটা কখনো থামান, তুই চাইলে অসংখ্যবার করতে পারিস, চাইলে থামাতে পারিস, সেটা সম্পূর্ণ যে করছে তার ইচ্ছার উপর। ঠিক আছে, নাম্বার 3, the result of a particular performance cannot be guessed। guessed মানে আগে থেকে ভাবা যাবে না, যে কি হতে হতে চলেছে সেটা বলতে পারবো না। cannot be predicted। তার মানে এই তিনটে শর্ত তুমি মেনে নাও, এই তিনটে শর্ত যদি তুমি মেনে নাও, তবে যেটা আসবে তাকে বলবো র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল তোদের সামনে বড় বড় দুটো জিনিস ছবি তুলে দিয়েই দিয়েছি, যে চলো তুমি টস করছো, এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, বা চলো তুমি একটা ডাইকে থ্রো করছো, এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। আরো প্রচুর প্রচুর র্যান্ডম এক্সপেরিমেন্ট আছে, তোরা যখন প্রবাবিলিটির অঙ্কগুলো করবি তখন জিনিসটা ভালো করে আরো বেশি বেশি দেখতে পাবি, যে র্যান্ডম এক্সপেরিমেন্ট কারা হয়, কেমন হয়, কিভাবে হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসছি র্যান্ডম কথাটার মানে কি। এই যে র্যান্ডম শব্দটা না, এইটা একটা অ্যাটম বোম্বের মতো, বুঝতে পারলি? এই যে র্যান্ডম শব্দটা বলছি, র্যান্ডম, এবার আসছি র্যান্ডম কথাটার মানে কি আর কেন র্যান্ডম। আচ্ছা, আশা করি তোদের কারো দেখতে বা শুনতে অসুবিধা হচ্ছে না, যতদূর আমি দেখছি ততদূর অসুবিধা হচ্ছে না। যদি অসুবিধা হয় বলবি, কারণ আমি অনেককেই দেখছি বারবার লেফট করছে, জয়েন করছে, অসুবিধা হচ্ছে হয়তো, তো অসুবিধা হলে কিন্তু বলবি। ঠিক আছে, এবার আসছি আমি র্যান্ডম কথাটার মানে কি, হোয়াট ইজ র্যান্ডম। আজ আমি একটু হোয়াইট স্ক্রিন ইউজ করি, আমার মনে হচ্ছে হোয়াইটে সুবিধা হবে। এতে সুবিধা হবে না ব্ল্যাকে সুবিধা হবে? এতে আমার অসুবিধা হবে, মানে আমার চোখে অনেকটা আলো পড়ছে, তো বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবো না। ব্ল্যাকেই করছি, ঠিক আছে? হোয়াইটে অসুবিধা হবে, রাইট, আমারও সেটাই মনে হচ্ছে, হোয়াইটে অসুবিধা হবে। হোয়াট ইজ র্যান্ডম? এই যে র্যান্ডম কথাটা বলছি, হোয়াট ইজ র্যান্ডম, র্যান্ডম মানে কি? র্যান্ডম কথাটার মানে হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট তুমি করতে চলেছো যার আনসারটা তুমি আগে থেকে জানো না, মানে যে কোনো পারফরম্যান্সে যে কোনো রকম আনসার আসতে পারে, সেই জন্য বলা হচ্ছে র্যান্ডম। মানে র্যান্ডমলি আনসার গুলো ভ্যারি করবে। এখন আমি ধর 10 জনের হাতে 10টা কয়েন ধরিয়ে দিলাম, দিয়ে বললাম যে তোরা এক কাজ কর, তোরা
ওই কয়েনগুলোকে বসে বসে টস কর। এই কাজটাই হচ্ছে তাদের টস করা, বসে বসে কাজ নেই খেয়ে দিয়ে টস করতে বসেছে, ঠিক আছে, এরকম ভাব। তো যখনই টস করছে 10 জনের হাতে 10 রকম আনসার আসতেই পারে। হ্যাঁ, এটা ঠিক যে আমি তাদেরকে আইডেন্টিক্যাল কন্ডিশনের আন্ডারেই কিন্তু টস গুলো করাতে হবে, ঠিক আছে। সো র‍্যান্ডম এক্সপেরিমেন্টের র‍্যান্ডমনেসটা কিন্তু ম্যাটার করে, সত্যিই ম্যাটার করে। ইনফ্যাক্ট এই যে তিনটে পয়েন্ট দিয়েছি, এই তিনটে পয়েন্টের মধ্যে যে থার্ড যে পয়েন্টটা, এইটাই কিন্তু বেসিক্যালি র‍্যান্ডমনেসটাকে ডিটারমাইন করছে, ঠিক আছে। ওকে, কথাটা মাথায় ঢুকলো। এবার এখানে কয়েকটা ছোট ছোট ডেফিনিশন আছে, ডেফিনিশনগুলো আমি বলে দিচ্ছি। নোটে তো দিয়ে দেবো, কিন্তু যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে বোঝ, আমি আশা করি তাহলে আর কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, একদম গ্যারান্টেড, ঠিক আছে। দেখ, এখানে আমি একটা সেটের কথা বলেছি, সেটটা দেখতে পাচ্ছিস, এই যে কি বলেছি, দ্য সেট অফ অল দ্য পসিবল রেজাল্টস। এই সেটটার একটা পুঁথিগত নাম আছে, একটা বুকিশ নেম আছে। নেমটা কি? নামটাকে বলা হয় স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস অফ দ্য র‍্যান্ডম এক্সপেরিমেন্ট, র‍্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস। কথাটা বোঝাতে পারলাম? আচ্ছা, আর এই যে বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ এ পার্টিকুলার পারফরম্যান্স অফ দ্য র‍্যান্ডম এক্সপেরিমেন্ট, এই যে বলছে পার্টিকুলার পারফরম্যান্স, একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্টের কোনো একটা পার্টিকুলার পারফরম্যান্স, এই পার্টিকুলার পারফরম্যান্সটাকে বলে একটা ট্রায়াল। তাহলে ট্রায়াল কাকে বলে? একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্টের TRIAL। আমার হাতের লেখা খুব বাজে হচ্ছে আমি জানি, কারণ আমার নিজের অভ্যাস নেই, পেনটা কিরকম মোটা মোটা লাগছে, ঠিক আছে। সো ন্যাচারালি একটু প্রথম প্রথম প্রবলেম হবে। সো একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্টের প্রত্যেকটা পারফরম্যান্সকে বলা হয় একটা ট্রায়াল, ঠিক আছে। এবার এরকম হতে পারে যে আগের ট্রায়ালের উপর পরের ট্রায়াল ডিপেন্ড করছে, তাকে বলে ডিপেন্ডেন্ট ট্রায়াল। এরকম হতে পারে যে আগের ট্রায়ালের উপর পরের ট্রায়াল ডিপেন্ড করছে না, তাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল। ফর এক্সাম্পল, ধর আমি তোকে বললাম যে তুই একটা কয়েনকে পরপর দুবার টস করছিস, একটা কয়েনকে দুবার টস করছিস। তো প্রথমবার টস করেছিস, করে ধর কিছু একটা পেয়েছিস, কি পেয়েছিস সেটা আমার জানার চিন্তা করার ব্যাপারই নয়, কিছু একটা পেয়েছিস, যেটা পেয়েছিস রেখে দে, লিখে জাস্ট লিখে রেখে দে। এবার যখন দ্বিতীয়বার তুই টস করছিস, তোর আগের টসে তুই কত পেয়েছিস তার উপর কি ডিপেন্ড করবে? কোনোদিন করবে না, কোনোদিন করবে না। তাহলে এই যে দুটো ট্রায়াল, একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট মানে হচ্ছে টসিং আ কয়েন, সেই টসিং আ কয়েনের দুটো ট্রায়াল, দে আর ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল। আবার ধর আমি নতুন একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট দিলাম, ওই হয় না এক ধরনের খেলা যে একটা বক্সের মধ্যে কতগুলো কাগজ মুড়ে রেখে দিয়েছিস, কাগজগুলোর মধ্যে নাম্বার দেওয়া আছে বা কিছু একটা লেখা আছে, তোকে ওই কাগজটা চোখ বুজিয়ে তুলতে হবে, বক্স থেকে র‍্যান্ডমলি তুলতে হবে। তো তুই যখন ওই একটা, মানে র‍্যান্ডমলি কথাটা আমি ইউজ করব না, ঠিক আছে, চোখ বুজিয়ে তুলতে হবে, এই হচ্ছে কথাটা। তুই যখন একটা কাগজ ওই বক্স থেকে তুলছিস, তখন সেই কাগজটা তোর হাতে এলো, তো এসে এবার ধর তুই সেই কাগজটাকে বক্সে রাখলি না। এবার সেকেন্ড কাগজটা যখন তুলছিস, তাহলে বক্সের মধ্যে একটা কাগজ কমে গেছে, বক্সের মধ্যে একটা পেপার কমে গেছে। তাহলে সেকেন্ড যখন তুই পেপার চুজ করছিস, মানে কাগজটা তুলছিস, তখন ফার্স্ট যে র‍্যান্ডম এক্সপেরিমেন্টটা, যেটা রেজাল্ট একটা কাগজ তুলে নিয়েছিস, তুলে নিয়ে কিন্তু সেটা রাখিসনি বক্সের মধ্যে, ফেলে দিয়েছিস বা পাশে কোথাও রেখেছিস, সেটা কি তুলেছিলি তার উপর ডিপেন্ড করবে যে সেকেন্ড র‍্যান্ডম এক্সপেরিমেন্টে কি হতে চলেছে। কারণ ফার্স্ট র‍্যান্ডম এক্সপেরিমেন্টে যেটা তুলে নিয়েছিস, সেটা তো আর সেকেন্ড র‍্যান্ডম এক্সপেরিমেন্টের বক্সের মধ্যে নেই। বুঝতে পারলাম? তাহলে এই ধরনের ট্রায়ালকে বলে ডিপেন্ডেন্ট ট্রায়াল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল আর ডিপেন্ডেন্ট ট্রায়ালের মধ্যে তফাৎ বোঝা গেছে। যদিও আমরা পরের চ্যাপ্টারে আবার এটা পড়বো, এটা বেসিক্যালি কম্পাউন্ড এক্সপেরিমেন্ট সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়তে চলেছি। কম্পাউন্ড এক্সপেরিমেন্ট আমাদের সেকেন্ড চ্যাপ্টার। ও আর একটা কথা বলে দিই, আমি কিন্তু যেগুলো পড়াবো একদম পুরোপুরি বইয়ের সাথে চ্যাপ্টার ওয়াইজ মিলে যাবে এমন নয়। আমি যেটা তৈরি করে দেবো সেটাই তোর চ্যাপ্টার, আমি যেটা তৈরি করে দেবো সেটাই তোর টেক্সট, এইটা মাথায় রেখে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে নিশ্চিন্ত থাকবি, তাহলে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওকে, এই গ্যারান্টি আমার। ওকে, এবার কি বলছি ভালো করে শোন। তাহলে একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্টের র‍্যান্ডমনেস তো বুঝলাম। এবার হঠাৎ করে কিছু মানুষ আছে না, যে কথায় কথায় বলে কেন, কথায় কথায় বলছে কেন, মানে প্রত্যেক কথায় শেষ না হলো বলছে কেন। তো তাদের কেন আনসারটা আমি দিতে চলেছি, যে কেন র‍্যান্ডমনেসটা আসে, দ্য রিজন অফ র‍্যান্ডমনেস। সত্যি কথা বলতে কি, এই যে রিজন অফ র‍্যান্ডমনেস, এটা কিন্তু একরকম নয়। আজকে তুই যখন কয়েন টস করছিস, সেখানে র‍্যান্ডমনেস এর রিজন যেটা, তুই যখন একটা ওয়েল সাফলড প্যাক অফ কার্ডস বুঝিস, কাজে লাগবে তো, একটু দেখিয়ে নি। দেখ, তোদের জন্য সব কিছু রেডি করে রেখেছি, একটা একটা করে বার করবো আর দেখাবো, সেই ঠাকুমার ঝুলি টাইপের, ঠিক আছে। দেখ
এইটা হচ্ছে প্যাক অফ কার্ডস। কটা আছে একটু গুনে নে। এই দেখ 1, এই দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাই তো? আর এখানে দেখ 1 2 3 4, তাহলে 13টা কলাম আর 4টে রো, মাল্টিপ্লাই কর কত হয় 52। 52টা কার্ড থাকে টোটাল, বুঝতে পারলি? টোটাল কার্ড কতগুলো থাকে 52টা। এবার কাকে কি বলে না বলে সেগুলো বিস্তারিত আলোচনা যখন আমি আবার ওই মানে কার্ডের অঙ্ক করাবো তখন করব, বিস্তারিত আলোচনা করার যখন সময় আসবে তখন করব, ঠিক আছে? টোটাল 52টা কার্ড থাকে। এবার কার কি নাম না নাম সেসব আমি ঠিক সময় বলবো, কোনো চিন্তা করতে হবে না তোকে। আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, রিজন অফ র্যান্ডমনেস। হ্যাঁ, এই এটাকে বলে একটা প্যাক অফ কার্ডস, মানে যখন একটা বক্সের মধ্যে এই তাসগুলো থাকে, এগুলোকে তাস বলে বাংলায় জানিস নিশ্চয়ই। এই তাসগুলো যখন একটা বক্সের মধ্যে থাকে, সেই বক্স থেকে আমি তাসটাকে বার করলাম, বার করে ভালো করে সাফেল করলাম। সাফেল মানে ঘাঁটা, বাংলায় বলে ঘাঁটা, ঠিক আছে, বা ফাঁটা। ওকে, সাফেল যখন করলাম তারপরে একটা ওয়েল সাফেলড প্যাক অফ কার্ডস থেকে আমি একটা কার্ডকে চুজ করছি। এটাও কিন্তু একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, কিন্তু এর র্যান্ডমনেসের রিজন আর একটা কয়েনকে টস করলে তার যে আউটকামের র্যান্ডমনেস হবে তার রিজন কিন্তু সেম নাও হতে পারে, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা কিন্তু সেই দিকটা ডিসকাস করছি না। হ্যাঁ, সেটাও ম্যাথমেটিক্স এর পার্ট। তুই বলতে পারিস যে সেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া কাজ করতে পারে, সেখানে অন্য জিনিস কাজ করতে পারে, সেখানে অনেক ফ্যাক্টর থাকতে পারে, সেটাও ম্যাথমেটিক্স এর পার্ট। কিন্তু আমাদের এই থিওরি অফ প্রবাবিলিটিসে সেই জিনিসটা ডিসকাস করার সময় নষ্ট। মানে আমরা কেন ডিসকাস করব থিওরি অফ প্রবাবিলিটিসে? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে র্যান্ডমনেসটাকে ডিসকাস করা। এবার এখানে একটা কথা বলি, তোদের মনে হতে পারে যে ম্যাথমেটিক্স পড়ছি, যে সাবজেক্টটার নাম ম্যাথমেটিক্স, সেই সাবজেক্টটাতে সবচেয়ে ছোটবেলা থেকে সবচেয়ে আগে যেটা আমরা শিখেছি সেইটা হচ্ছে সাবজেক্টের মধ্যে প্রিসিশন থাকবে। প্রিসিশন মানে কি? এক্সাক্টনেস। মানে কি? মানে হচ্ছে আমি একদম একটা অঙ্ক করব, ঠিকভাবে করতে হবে। ছোটবেলা থেকে এটাই বলে টিচাররা, যে একটা অঙ্কের মধ্যে যদি একটা সামান্য ভুলও করো তাহলে অঙ্কটাকে কেটে 0 দিয়ে দেবে। তাহলে এই সাবজেক্টটা এরকমই, এটাই তো বলে আমাদেরকে। ভয় দেখায় তো নাকি, যে তুমি বাংলা, ইতিহাস, ভূগোলে যদি একটা লাইন ভুল করে ফেলো তাহলে কিছু যায় আসে না, কিন্তু ম্যাথমেটিক্সে একটা লাইন ভুল মানে পুরো অঙ্কটা 0। হ্যাঁ, যায় আসে না মানে কি 5 নাম্বারের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার কেটে নেবে, বাকিটা আমাকে অন্তত দেবে, কিন্তু ম্যাথমেটিক্সে একটাও নাম্বার দেবে না। এটা ছোটবেলা থেকে বলে ভয় দেখায় তো। দেখায় কি দেখে না? আমি কি ভুল বলছি? দেখায় সবাই ভয়। কিন্তু এই যে প্রিসিশনের কনসেপ্টটা, এই প্রিসিশনের কনসেপ্টটা প্রবাবিলিটি থিওরিতে আসছে না। কেন আসছে না সেটা আগে বলি। আরে ইন্স্যুরেন্স কোম্পানির নাম শুনিসনি এমন কেউ আছিস? মানে আজকে মার্কেটিং এর দুনিয়ায় ইন্স্যুরেন্স এজেন্টরা নাম না শুনে আমাদেরকে টিকতে দেয় না, তাই না? ভুল বলছি আমি? বল, ইন্স্যুরেন্স এজেন্টরা কি নাম না শুনে আমাদেরকে টিকতে দেয়? একটু বড় হলো তোকে ইন্স্যুরেন্স করো, ইন্স্যুরেন্স করো, ইন্স্যুরেন্স করো। গাড়ি কিনেছো তো ইন্স্যুরেন্স করো, বাড়ি করেছো তো ইন্স্যুরেন্স করো। তো সব দিক থেকে ইন্স্যুরেন্স করতে হয়। এবার এখানে একটা ফ্যাক্টর কাজ করে। তোদের মনে হয় না কোনোদিনও যে ইন্স্যুরেন্স কোম্পানি তো লাটে উঠে যাওয়া উচিত, ইন্স্যুরেন্স কোম্পানি তো লাল বাতি চলে যাওয়া উচিত? কারণ সামান্য কিছু একটা হলো, ধর আমি একটা হেলথ ইন্স্যুরেন্স করিয়েছি, আমি রাস্তায় বেরোলাম, আমার আজকে একটা অ্যাক্সিডেন্ট হলো ছোটখাটো, হাতটা ধর ভেঙে গেল, ঠিক আছে, কথার কথা, এখনো ভাঙেনি, দেখ দিব্যি আছে, ঠিক আছে, দুটোই আছে। তো কথার কথা ধর হাতটা ভেঙে গেল, ঠিক আছে। সো বেসিক্যালি ইন্স্যুরেন্স আমি ক্লেম করবো তখন। তো এবার তোর মনে হতে পারে তাহলে তো ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি দিলাম 10,000 টাকা, দিল আমাকে 1 লক্ষ টাকা, তাহলে 90,000 টাকা লস, তাহলে কোম্পানি কেন লালবাতি জ্বলছে না? কোম্পানির লালবাতি না জ্বলার পিছনে কিন্তু এই থিওরি অফ প্রবাবিলিটি আছে। কথাটা আমি এক্সপ্লেন করছি, দেখ। এই যে র্যান্ডমনেস, এই র্যান্ডমনেসটাই হচ্ছে এই থিওরি অফ প্রবাবিলিটির জন্মদাতা। এই যে র্যান্ডমনেস, এইটা যদি না থাকতো তাহলে এই থিওরিটা আজকে আমরা পড়তামই না। পড়তাম, থিওরি তৈরি হতো না, তো পড়বো কোথা থেকে? থিওরিটা কোথা থেকে তৈরি হয়েছে? এই র্যান্ডমনেস থেকে। হ্যাঁ, শুরুতে অ্যাকচুয়ালি থিওরি অফ প্রবাবিলিটিসের জন্ম যারা দিয়েছে তারা বেসিক্যালি গ্যাম্বলার্স, বাংলায় যাদেরকে বলে, খুব খারাপ কথা, জুয়ারি। খুব খারাপই কথা, কিন্তু সত্যি কথা বলতে গেলে সাবজেক্টটা তৈরি করেছে তারাই। ওকে, এই সাবজেক্টটা তৈরি করেছে তারা। তারপর এসেছে ল্যাপলাস, তারপর এসেছে ভন মিসা, তারপর এসেছে আমাদের ওই কলমোগ্রফ, যারা সাবজেক্টটাকে ডেভেলপ করেছে। বাট জন্ম দিয়েছে কিন্তু জুয়ারিরা, গ্যাম্বলাররা, ঠিক আছে। তো এই গ্যাম্বলারদের মেন উদ্দেশ্য ছিল প্রেডিকশন করা, যে তারা খেলায় জিততে চলেছে না হারতে চলেছে। যদি জেতে তাহলে টাকা লাগাবে, যদি হারে তাহলে টাকা লাগাবে না, ঠিক আছে। তাই এই উদ্দেশ্যটা সফল করার জন্যই আমাদের থিওরি অফ প্রবাবিলিটিস এসেছে।
আর ম্যাথমেটিশিয়ানরা তো একটু পাগল পাগল হয় জানিসই। তো তারা যখনই কোনো একটা থিওরি পেলো সেটাকে নিয়ে সুন্দর করে বসে পাতার পর পাতা লিখতে থাকলো। তো ওটাকে বলা হতো দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ দ্য গেম অফ চান্স। ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ দ্য গেম অফ চান্স। তখনই প্রবাবিলিটি থিওরি, স্ট্যাটিস্টিক্স থিওরি সব কথাই আসেনি, এইসব নাম আসেইনি। তখন এইটাই বলা হতো দ্য থিওরি অফ কি বলে ওটাকে, হ্যাঁ, দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস অফ দ্য গেম অফ চান্স। এটা আমি কোন কথা কত কবেকার কথা বলছি বলে দিই, 17th সেঞ্চুরির কথা বলছি, ঠিক আছে, আজকের কথা নয়। আজকে তো বসে আছি 21st সেঞ্চুরিতে, আমি বলছি 17th সেঞ্চুরির কথা। আজকে 21st সেঞ্চুরিতে আমরা আছি, বুঝতে পারছিস কত বছরের ডিফারেন্স? মোটামুটি 500 বছরের ডিফারেন্সের কথা বলছি, ভেবে রাখ, ঠিক আছে, 400 থেকে 500 বছরের ডিফারেন্সের কথা বলছি। সো এই যে র্যান্ডমনেস, আমি যেটা ছিলাম এখানে আসি, এই যে র্যান্ডমনেস, এই র্যান্ডমনেসটাই কিন্তু আমাদের এই ইন্স্যুরেন্স গুলোকে এত পপুলার, এত প্রফিটেবল করে দিয়েছে। আজকে যদি র্যান্ডমনেস না থাকতো, যদি মোনোটোনাস প্রেডিকশন থাকতো, মোনোটোনাস মানে হচ্ছে একঘেয়ে, র্যান্ডমনেস মানে কি পাগলাটে পাগলাটে, র্যান্ডমনেস মানে কি পাগলাটে পাগলাটে, মানে আজকে এরকম মানে একটা এক্সপেরিমেন্টের এখন এরকম রেজাল্ট এলো, কালকে আর একরকম রেজাল্ট এলো। খুব সিম্পলি আমি একটা কথা বলছি, এই যে ধর কি বলবো বলতো, আচ্ছা ধর 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 একটা গাড়ি কেউ একটা পারচেজ করেছে, একটা গাড়ি কিনেছে আর কি, ঠিক আছে, সে প্রথম এক সপ্তাহ গাড়িটা চালালো, খুব সুন্দর চললো। 8তম দিনে মানে 8th ডেতে যখনই গাড়িটা রাস্তায় বেরোলো, গাড়িটা একটা গাছে গিয়ে ধাক্কা মারলো, ঠিক আছে, তো গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিন্তু কেউ আগে থেকে জানতো না যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। তো এই যে র্যান্ডমনেস, এই যে আগে থেকে বলা যায় না যে কি হতে চলেছে, এইটাই কিন্তু ইন্স্যুরেন্সের কি পলিসি, মানে এইটাই ইন্স্যুরেন্সের কি। এটা না থাকলে ইন্স্যুরেন্স জন্মই হতো না, ইন্স্যুরেন্সের জন্মই হতো না। কেন কেন লোকে ইন্স্যুরেন্স কিনতে যাবে বলতো, এটা যদি না থাকে কেন ইন্স্যুরেন্স কিনতে যাবে? সে যদি জানে যে সবকিছু ঠিকঠাক থাকবে তাহলে লোকে কেন ইন্স্যুরেন্স করবে, ঠিক আছে। এইবার বলি তাহলে ইন্স্যুরেন্সের মেন ফান্ডাটা কি। ইন্স্যুরেন্সের মেন ফান্ডা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। কি বলছি আগে আমি লিখি তারপর বোঝাবো। স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি শব্দটা খুব একটা ভরা ভরা শব্দ লাগছে না? তো বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি কথাটার মানে হচ্ছে, ধর আমি বললাম যে একটা কয়েনকে টস করছি, আমি একটু ব্যাক করে আসছি। ধর একটা কয়েনকে আমি টস করছি, এই কয়েনটাকে আমি টস করছি, টস করলে আমি হেড পড়ার চান্স কত, এই কয়েনটাকে টস করলে হেড পড়ার চান্স কত। তো সঙ্গে সঙ্গে একজন হাত বাড়িয়ে দেবে, দিয়ে বলবে দেখ আমি টস করে দেখাচ্ছি, দেখেই নে হেড পড়ার চান্স কত। সে টস করলো, দেখলো হেরে গেল, টেল পড়লো, ঠিক আছে। এবার তো ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা কি, আমাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট, এমন একটা এক্সপেরিমেন্ট যাকে অনেকবার যতবার খুশি রিপিট করা যায়। তো আমরা কি করব, বারবার টস করে দেখব। ধর আমি 10 বার টস করলাম, 10 বার টস করে আমি টি দিলাম, টি মানে হচ্ছে নাম্বার অফ টাইমস, আর টি মানে হচ্ছে টাইমস লিখে দিলাম, টাইমস, আর একটা দিলাম হেড, আর একটা দিলাম টেল। আমি যখন 10 বার টস করছি, সাপোজ ধর আমি 10 বার টস করে 2 বার হেড পেলাম আর 8 বার টেল পেলাম, কথার কথা, ঠিক আছে, 2 বার হেড পেলাম 8 বার টেল পেলাম। আর এবার যখন আমি টসটা 100 বার করছি, আমি ধর 45 বার হেড পেলাম আর 55 বার টেল পেলাম। আমি যখন টসটা 1000 বার করছি, আমি ধর 480 বার হেড পেলাম আর 520 বার টেল পেলাম। তো তোরা যদি একটু খেয়াল করে দেখিস, আমি যদি এই রেশিওটা দেখি যে কতবার হেড পাচ্ছি ডিভাইডেড বাই কতবার আমি টসটা করছি, সেই রেশিওগুলো দেখতো কত কত হচ্ছে। প্রথম রেশিওটা হয়েছে 2/10, সেকেন্ড রেশিওটা হয়েছে 45/100, থার্ড রেশিওটা হয়েছে 480/1000। তো বাংলায় বলতে গেলে এই যে রেশিও গুলো, এরা যত বেশি বার টস করছি তত হাফের কাছাকাছি যাচ্ছে। হাফের মানে আমি যদি
ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসের কনসেপ্টে বলি যে এই রেশিওটা টেন্ডস টু হাফ as the number of tosses tends to infinity। আবার বলছি এই যে রেশিওটা, যে কতবার হেড পেলাম ডিভাইডেড বাই কতবার টস করছি, এই রেশিওটা tends to half as the number of tosses tends to infinity। আচ্ছা সত্যি সত্যি কি ইনফিনিটি বার টস করা যায়? যায় না তো। তো এইটা কিন্তু একটা সমস্যা সৃষ্টি করেছিল পরে গিয়ে। হ্যাঁ, এটা আমি বলবো যে কোথায় সমস্যা হচ্ছে না হচ্ছে। সত্যি সত্যি কি ইনফিনিটি বার টস করতে পারবে? পারবে না। এবার তুই হয়তো বললি যে ইনফিনিটি মানে কি, ছোটবেলা থেকে ইনফিনিটি মানে কি শিখে এসেছি যে যত বড় আমি ভাবতে পারবো তার চেয়ে বড়, তাই তো? তো সেটাই ভেবে দেখ না তুই। কাউকে তুই বললি যে যত বড় তুমি ভাবতে পারো তার চেয়ে বেশি বার টস করো, সে একবার টস করে বললো আমার ভাবা হয়ে গেছে। তুই বললি কতবার করেছো, সে বললো যে 1,00,000 বার। কথার কথা বলছি, ঠিক আছে? এবার তুমি বললে কি, তুই বললি কি যে তুমি যতবার ভাবতে পারো বলেছি তার চেয়ে বেশি বার করতে হবে, তাহলে 1,00,000 বেশি বার করতে হবে। সে আর দুবার করলো, তার চেয়েও বেশি বার, আবার 4 বার করলো, সে থামতে পারবে না, তার প্র্যাকটিক্যালি কোনোদিনও থামা সম্ভব নয়, তাই তো? তো এই জন্য এই যে কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি, এইটা আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে খুব বেশি যে হেল্পফুল ছিল তা নয়, তারপরে এটা চেঞ্জ করতে হয়েছিল। এই স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি কিন্তু দ্য বিউটি অফ প্রবাবিলিটির জন্য দায়ী। মানে এই যে প্রবাবিলিটি থিওরি, আজকে আমরা কেন প্রবাবিলিটি পড়ছি তার কারণ হচ্ছে এই স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি, যেটার কাজ কি জানিস? এর কাজ হচ্ছে র্যান্ডমনেস কে কনভার্ট করে দেবে। কিসে কনভার্ট করবে? ডিটারমিনিস্টিক প্রসেসে। র্যান্ডম প্রসেসকে কনভার্ট করে দেবে, র্যান্ডম প্রসেস বলবো না, র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে পারিস, ঠিক আছে? র্যান্ডম এক্সপেরিমেন্টকে কনভার্ট করে দেবে ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্টে বা ওয়েতে, ঠিক আছে? ডিটারমিনিস্টিক মানে কি? যার রেজাল্টটা ফিক্সড। যেমন ধর এই যে টসের রেজাল্ট তো ফিক্সড নয় রে ভাই। টসের রেজাল্ট কি ফিক্সড? একবার হেড পড়ছে একবার টেল পড়ছে, সো ন্যাচারালি টসের রেজাল্ট ফিক্সড নয়। কিন্তু এই যে র্যান্ডমনেস কে কনভার্ট করছে, কে কনভার্ট করছে? স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। তুই যখন খুব বেশি বার টস করছিস তখন মোটামুটি আমার রেজাল্টটা নিয়ারলি হাফ আসছে। আসছে কি না? দেখিয়েছি আমি আসছে। তো এই কনভার্সনটার জন্য দায়ী কে? স্ট্যাটিস্টিক্যাল রেগুলারিটি। এই হচ্ছে সেই বস্তু যাদের জন্য আজকে আমরা এই থিওরিটা পড়ার সুযোগ পাচ্ছি। বুঝাতে পারলাম? কে এই পর্যন্ত যতটা বলেছি কে বুঝিসনি আগে বল। দেখ এখনো পর্যন্ত আমি গল্প বলে চলেছি, এখনো পর্যন্ত আমি কখন গল্প বলতে বলতে সাবজেক্টে ঢুকে যাব সেটা কিন্তু তুই বুঝতেও পারবি না, ঠিক আছে? আমি আমার সাবজেক্টে ঠিক ঢুকে যাব, সাবজেক্টে অলরেডি ঢুকে গেছি, সাবজেক্ট বোঝানো শুরু হয়ে গেছে। মানে আর কি ক্যালকুলেশন সাবজেক্ট, মানে তোরা কি বুঝিস? অঙ্ক বুঝিস, ক্যালকুলেশন বুঝিস, তো সেইটার কথা বলছি। ক্যালকুলেশনে কখন হঠাৎ করে ঢুকে যাব তোরা বুঝতে পারবি না, তোরা শুধু গল্পটাকে এনজয় করে যাবি। যত অবধি পড়িয়েছি কে বুঝিসনি বল। এই হচ্ছে আমার ফার্স্ট থেকে যা যা পড়িয়েছি। ঠিক আছে রে? বল, কোনো কোয়েশ্চেন থাকলে বল। কোয়েশ্চেন করতে হবে কিন্তু, তোদের কোয়েশ্চেন না পেলে কিন্তু লাভ হবে না কিছু। বল। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন নেই তো? বেশ, এবার তোদেরকে স্যাম্পল স্পেস বলেছি, তোদেরকে ট্রায়াল বলেছি তো? স্যাম্পল স্পেস বলেছি তো? কি স্যাম্পল স্পেস কি? কে বলবি? একজন বল। সমস্ত পসিবল রেজাল্টের সমস্ত পসিবল রেজাল্টের যে সেটটা তাকে বলে স্যাম্পল স্পেস। ভেরি গুড। এখন ব্যাপারটা হচ্ছে এই যে স্যাম্পল স্পেস, এই স্যাম্পল স্পেস থেকে যে কোনো সেট সাবসেট নিয়ে নে। স্যাম্পল স্পেস কি? যে তুই তো বললি একটা সেট, স্যাম্পল স্পেস মানে একটা সেট। ধর ই হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আর ওই ই এর স্যাম্পল স্পেস হচ্ছে এস। ঠিক আছে? তুই যে কোনো সেট নে এ, যেটা কিনা সাবসেট অফ স্যাম্পল স্পেস। এই এটাকে বলবো ইভেন্ট, এটাকে বলবো একটা ইভেন্ট। শুধু ইভেন্ট বলে ছেড়ে দেবো কি? না, ইভেন্ট কানেক্টেড উইথ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ই।
বুঝতে পারলাম। দেখ, an event connected with the random experiment E, ঠিক আছে? বল, কোনো অসুবিধা হলে বল। আচ্ছা, এই সেটটা কি সবসময় কি সিঙ্গেলটন সেট হবে, মানে এই এস এর যে সেটটা বলবেন? এস এস কেন সিঙ্গেলটন সেট হবে? তুই একটা কয়েনকে টস করছিস, এর কথা বলছি, এর কথা বলছি। এর কথা বলছিস, কেন সিঙ্গেলটন কেন হবে? হ্যাঁ। ধর আমি এই এক্সপেরিমেন্টের র্যান্ডম এক্সপেরিমেন্টের কথা বললাম, এই ধর কার্ড সাফেল প্যাক অফ কার্ডস থেকে, আজ কার্ড ছাড়, কার্ড তো অনেক বড়, বাদ দে, তুই ধর এইটার কথা বললি, মানে তুই এ করছিস আর কি, কি বলে ওটাকে, একটা ডাইকে রোল করছিস, দা এই ধর একটা ডাইকে তুই রোল করেছিস, ঠিক আছে? তুই যখন একটা ডাইকে রোল করেছিস, তোর নাম্বার অফ আউটকাম হচ্ছে, টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 6। তাহলে এস সেটের মধ্যে কি থাকবে এই 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 ধরনের র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য? এস এর মধ্যে কি থাকবে বল? 1 2 আপ টু 6, তাই তো? এবার তুই কি করছিস, এখান থেকে একটা সাবসেট নিচ্ছিস, যে কোনো সাবসেট নিতে বলেছি, তোর যদি ইচ্ছা হয় তুই নাল সাবসেট নিতে পারিস, তোর যদি ইচ্ছা হয় তুই পুরোটাকে নিতে পারিস, তোর যদি ইচ্ছা হয় তুই প্রপার সাবসেট নিতে পারিস, বুঝতে পারলি? এ যদি নাল সাবসেট হয় তখন আমরা এটাকে বলবো ইম্পসিবল ইভেন্ট। আবার এ যদি হোল এস হয় তাহলে আমরা এটাকে বলবো শিওর ইভেন্ট বা সার্টেন ইভেন্ট। বল, ঠিক আছে? শিওর ইভেন্ট বা সার্টেন ইভেন্ট, CERTAIN, CERTAIN, ঠিক আছে? হ্যান্ডরাইটিং একটু খারাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, নতুন নতুন লিখছি তো এখানে। যদি বুঝতে অসুবিধা হয় বলবি, আমি স্পেলিং বলে দেবো, কোনো অসুবিধা নেই। আরে আমার তো নোট পাচ্ছিসই, ঠিক আছে? CERTAIN, সার্টেন ইভেন্ট। ওকে, তবে একটা কথা বলে দিই, এইটুকু যেন আমি তোদের উপর বিশ্বাস রাখতে পারি যে নোট শেয়ার করিস না, ওকে? কারণ দেখ, সবাই এক একজন এক রকম টিচারের কাছে পড়ছে, তুই কেন একজনকে নোট শেয়ার করবি? এইটা প্রথমে মাথায় রাখতে হবে, ওকে? যে তুই কেন একজনকে নোট শেয়ার করবি? কাউকে নোট শেয়ার করা চলবে না। হ্যাঁ, এডুকেশন অবশ্যই শেয়ার করার জিনিস, কিন্তু সেটারও একটা ব্যাপার আছে, সব জিনিস শেয়ার করতে নেই, এটাও মাথায় রাখতে হবে। সব জিনিস শেয়ার করে দিলে তো গল্প শেষই হয়ে গেল, ওকে? বেশ, আর এই যে আমি তোকে বললাম ইম্পসিবল ইভেন্ট, এখানেও একটা ছোট্ট গল্প আছে। যেমন ধর, এই যে আমি র্যান্ডম এক্সপেরিমেন্টটা করেছি, টু রোল এ ডাই, একটা ডাইকে আমি রোল করছি, একটা ডাইকে আমি রোল করছি, তার স্যাম্পল স্পেসের মধ্যে 6টা পয়েন্ট আছে, আছে তো? এই প্রত্যেকটা পয়েন্টকে বলে ইভেন্ট পয়েন্ট বা সিম্পল ইভেন্ট। এই যে প্রত্যেকটা পয়েন্ট পাচ্ছি, এদেরকে কি বলে? ইভেন্ট পয়েন্ট, ইভেন্ট পয়েন্ট। তাহলে স্যাম্পল স্পেসের পয়েন্টগুলোকে স্যাম্পল পয়েন্ট বলে, বা ইভেন্ট পয়েন্ট বলে, বা সিম্পল ইভেন্ট বলে। আমি একটু লিখে দিই। তাহলে কি বললাম? স্যাম্পল পয়েন্ট, বা ইভেন্ট পয়েন্ট, বা শুধুমাত্র পয়েন্টস, বা সিম্পল ইভেন্ট। তাহলে এদেরকে কি বললাম? স্যাম্পল স্পেসের প্রত্যেকটা সিঙ্গেলটন সাবসেট। স্যাম্পল স্পেসের প্রত্যেকটা সিঙ্গেলটন সাবসেট হচ্ছে এই জিনিসগুলো, মানে একই জিনিস আর কি। স্যাম্পল পয়েন্ট বল, ইভেন্ট পয়েন্ট বল, পয়েন্টস বল, সিম্পল ইভেন্ট বল, একই জিনিস, ওকে? আরেকটা ধরনের ইভেন্ট হয়, সেটা বলে কম্পাউন্ড ইভেন্ট। তাহলে ইভেন্ট সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল, আর একটা হচ্ছে কম্পাউন্ড। তাহলে সিম্পল ইভেন্ট কাকে বলে বললাম? ওই যে সিঙ্গেলটন সাবসেট অফ দা স্যাম্পল স্পেস। কি বললাম? সিঙ্গেলটন সাবসেটস অফ দা স্যাম্পল স্পেস, তাদেরকে বলে সিম্পল ইভেন্ট। আর কম্পাউন্ড ইভেন্ট মানে হচ্ছে যারা সিঙ্গেলটন সাবসেট নয়, মানে আরো যদি ভালো করে বলি, যাদেরকে এই ধরনের সিঙ্গেলটন সাবসেটে ডিকম্পোজ করা যায়, ভেঙে দেওয়া যায়। ফর এক্সাম্পল, তুই ধর একটা ডাইকে থ্রো করেছিস,
তুই ধর একটা ডাইকে থ্রো করেছিস, তোকে আমি একটা ইভেন্ট দিলাম, ইভেন্ট ফেস। এই যে ইভেন্ট ফেস ইভেন্টটা দিলাম, এটা একটা ইভেন্ট, কিন্তু ইভেন্ট কানেক্টেড উইথ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ রোলিং এ ডাই। এই ইভেন্ট ফেসের মধ্যে কি কি আছে? এই ইভেন্ট ফেসের মধ্যে 2 আছে, 6 আছে, 4 আছে, 6 আছে। এই যে তিনটে পয়েন্ট আছে ইভেন্ট ফেস ইভেন্টটার মধ্যে, এই কারণে আমি বুঝতে পারলাম যে এটা তাহলে একটা কম্পাউন্ড ইভেন্ট। ঠিক আছে? আর সিম্পল ইভেন্ট মানে কি? যাকে এরকম ছোট ছোট ইভেন্টের ভাঙা যায় না, ডিকম্পোজ করা যায় না, তাকে বলে সিম্পল ইভেন্ট। যাকে করা যায় তাকে বলে কম্পাউন্ড ইভেন্ট। পরিষ্কার হলো? সিম্পল ইভেন্ট কাকে বলে, কম্পাউন্ড ইভেন্ট কাকে বলে, বল। ঠিক আছে, বল। যদি তোদের কোনো প্রশ্ন থাকে বলে ফেল। আরেকটা কথা আমি বলতে চলেছি, সেইটা শোনার জন্য আগের গুলো একদম মাথার মধ্যে ক্লিয়ার করে রাখতে হবে। রেডি? এইবার আমি কি বলছি ভালো করে শোন। আমি তোকে বলেছি যে ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট মানে ধর আমি যখন একটা ডাইকে রোল করছি তখন আমি 7 ইভেন্টটা লিখলাম। আমি যখন একটা ডাইকে রোল করছি আমি ধর 7 বলে একটা ইভেন্ট লিখলাম, 7। এইটা কিন্তু ইম্পসিবল ইভেন্ট কানেক্টেড উইথ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, কানেক্টেড উইথ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ রোলিং এ ডাই। একটা ডাইকে যখন আমি রোল করছি সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের সাথে কানেক্টেড যে ইভেন্ট গুলো আছে তাদের মধ্যে এই 7টা ইম্পসিবল ইভেন্ট। ঠিক আছে? এই যে ইম্পসিবিলিটি, আরেক ধরনের ইম্পসিবিলিটি আমরা পরে পড়বো, এখন নয়, পরে পড়বো, কয়েকটা চ্যাপ্টারের পরে। ঠিক আছে? সেটাকে বলে স্টোকাস্টিক্যালি ইম্পসিবল। আচ্ছা, একজনকে দেখলাম নেই ক্লাসে, কোনো অসুবিধা হচ্ছে কি? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছিস ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছিস সবাই? ঠিক আছে, ওকে। স্টোকাস্টিক্যালি ইম্পসিবল, এই যে বলছি স্টোকাস্টিক্যালি ইম্পসিবল, এই কথাটার একটা মানে আছে। আজকে আমি তোকে এই কথাটা কেন বলছি এটা আমরা নেক্সট কোন একটা চ্যাপ্টারে পড়বো, অ্যানাদার চ্যাপ্টার। কোন চ্যাপ্টারে পড়বো এখন তো নাম বলে লাভ নেই, তোরা সবাই শুরু করছিস। ঠিক আছে? সো এই যে কথাটা আমি বলছি, কেন বলছি সেটা আগে বলে দিই। এই যে বলছি স্টোকাস্টিক্যালি ইম্পসিবল ইভেন্ট, এটার সাথে এই ইম্পসিবিলিটির কোনো সম্পর্ক নেই, দুটো ইম্পসিবিলিটি অন্যরকম। এই যে বলছি স্টোকাস্টিক্যালি ইম্পসিবিলিটি, এটার মানে হচ্ছে ধর এ একটা ইভেন্ট। আমি এক্সাম্পল এখন খুব একটা দেব না, আমি সেটা পরে দেব। ঠিক আছে? তুই ক্যালকুলেশন করলি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এ এর প্রবাবিলিটি ক্যালকুলেট করে, তোরা যেহেতু এইচএস লেভেলে প্রবাবিলিটি পড়েছিস তাই আমি এখন এই নোটেশনটা দিলাম, যদি তোরা না পড়তিস একদম কিছু তাহলে আমি দিতাম না। ওকে? সো আমি ধরলাম এ এর প্রবাবিলিটি আমি 0 পেয়েছি, তখন এই ইভেন্টটাকে বলে স্টোকাস্টিক্যালি ইম্পসিবল ইভেন্ট, বা বলা হয় ইন দ্য সেন্স অফ প্রবাবিলিটি এটা একটা ইম্পসিবল ইভেন্ট। প্রবাবিলিটি সেন্সে ইম্পসিবল, কারণ তার প্রবাবিলিটি আমি কত পেয়েছি? আমি পেয়েছি 0। ঠিক আছে? সেই জন্য সেটাকে আমি ইম্পসিবল বলছি। বুঝতে পারলাম? তাহলে দুটো ইম্পসিবিলিটি কিন্তু সেম নয়, দুটো ইম্পসিবিলিটির সেন্স আলাদা, বক্তব্য আলাদা, রিজন আলাদা। ঠিক আছে? ওকে? এবার কেন হবে স্টোকাস্টিক্যালি ইম্পসিবল, কখন হবে, কখন হবে কন্ডিশন আমি বলে দিয়েছি। এবার কোন চ্যাপ্টারে পড়বি সেটা তোরা যখন চ্যাপ্টার আসবে সেটা দেখতে পাবি। আচ্ছা, বেশ। আচ্ছা, দুটো ইভেন্টকে আইডেন্টিক্যাল কখন বলে, ইমপ্লাই কখন বলে? মনে কর তোকে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট দিয়েছি, মনে কর না যে তুই একটা ডাইকে রোল করেছিস, সেই র্যান্ডম এক্সপেরিমেন্ট দিয়েছি। তুই একটা ডাইকে রোল করেছিস, ডাইকে রোল করার একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট তোকে আমি দিয়েছি। তুই এখানে একটা ইভেন্ট নিয়েছিস, ইভেন্টটা সাপোজ মনে কর যে আমি তোকে বললাম যে তুই নিচ্ছিস 2 or 4। আর বি একটা ইভেন্ট নিয়েছিস
বি একটা ইভেন্ট নিয়েছিস ইভেন্ট ফেস, ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য দুটো ইভেন্ট নিয়েছি। এই যে দুটো ইভেন্ট নিচ্ছি, এখানে আমি বুঝতেই পারছি যে এ কিন্তু বি এর সাবসেট, ঠিক আছে? এই কথাটাকে ম্যাথমেটিক্যালি বলবো আমরা এ ইমপ্লাইজ বি, দ্য ইভেন্ট এ ইমপ্লাইজ ইভেন্ট বি। আর যদি আমি আমার সাধারণ ভাষায়, মানে যে ভাষায় বুঝতে সুবিধা হবে সেই ভাষায় বলি, তাহলে কি বলবো? যখন এ ইভেন্টটা অকার করবে তখন বিটা অকার করবেই করবে। মানে 2 বা 4 এর মধ্যে কোনো একটা যদি অকার করে তাহলে তো ইভেন্ট ফেস অবশ্যই পাচ্ছি। সেই জন্য বললাম যখন এই ইভেন্টটা অকার করবে তখন বিটা অকার করবেই করবে। এই যে কনসেপ্টটা, একে বলে ইমপ্লিকেশন অফ ইভেন্ট, মানে এ ইমপ্লাইজ বি, ঠিক আছে? এইবার মনে কর তোকে আমি দুটো ইভেন্ট দিলাম যাতে কিনা কোন অন্য দুটো ইভেন্ট, সাপোজ আমি তোকে একটা एग्जांपल দিই তাহলে আর বুঝতে সুবিধা হবে। আচ্ছা ধর আমি তোকে একটা সি ইভেন্ট দিলাম, তার মধ্যে দুটো পয়েন্ট দিলাম 3 6, আর ডি আর একটা ইভেন্ট দিলাম কে রে এখন জয়েন করছে, কি রে ধ্রুব কখন কটা বাজে রে? ডি আর একটা ইভেন্ট দিলাম মাল্টিপল অফ, আচ্ছা ঠিক আছে আমি ছিলাম না স্যার। ঠিক আছে মাল্টিপল অফ 3, ঠিক আছে? এই যে সি আর ডি দুটো ইভেন্ট দিলাম, তাহলে সি এবং ডি বেসিক্যালি আমি যদি সেটের হিসেবে লিখি দে আর ইকুয়াল সেটস, তার মানে আমি পাবো সি ইকুয়াল ডি। এইবার দেখছি কি ঘটছে, দেখ যদি সিটা ঘটে, মানে সি যদি অকার করে, অর্থাৎ যদি 3 বা 6 এর মধ্যে কোনো একটা অকার করে, হ্যাঁ যা কথা বলছি এই র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য বলছি, কিন্তু অন্য কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টে চলে যাস না। আবার আমি এর ছবিটা দিয়ে বোঝাচ্ছি, মানে এটার কথাই বলছি, ঠিক আছে? তুই অন্য কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টে গেলে গল্পটা পাল্টে যেতেই পারে, ওকে? আচ্ছা, তো আমি যখন বলছি যে 3 বা 6 অকার করছে, অর্থাৎ সিটা অকার করছে, তখন কিন্তু মাল্টিপল অফ 3 অটোমেটিক্যালি অকার করছে, সো ন্যাচারালি সি ইমপ্লাইজ ডি। আবার আমি যদি বলি যে ডিটা অকার করছে, তাহলেও কিন্তু আমি পাবো যে অটোমেটিক্যালি সিটা অকার করছে, সো ডি ইমপ্লাইজ সি। তার মানে বেসিক্যালি এই সি আর ডি কে বলে আইডেন্টিক্যাল বা ইকুইভ্যালেন্ট কথাটা ইউজ করা হয়। দেখ বুঝতে পারলি আমার কথাটা? বল ক্লিয়ার হলো? ঠিক আছে, সমস্যা হলে বলবি, ওকে রে? ডান, চলে গেছে। আচ্ছা এবার কি বলছি শুনবি মন দিয়ে। দেখ যখন আমি তোকে বলছি যে ধর তোকে দুটো ইভেন্ট দেওয়া হয়েছে, এই কথাটা ভালো করে মন দিয়ে বুঝতে হবে কিন্তু। ধর কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়েছি ই, তার স্যাম্পল স্পেস হচ্ছে এস, আচ্ছা এই ই র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস নিয়েছি এস। এবার তোকে আমি দুটো ইভেন্ট দিলাম, তোকে বললাম যে এ আর বি দুটো ইভেন্ট কানেক্টেড উইথ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ই। সো বেসিক্যালি কথাটার মানে কি, আবার বলছি কথাটা, A and B are two events connected with the random experiment E বলতে কি বোঝায় যে A আর B হচ্ছে দুটো সাবসেট অফ S। তারা S এর সাথে সমান হতে পারে, তারা S এর প্রপার সাবসেট হতে পারে, তারা নাল সাবসেট হতে পারে, সেই নিয়ে আমার চিন্তা করার কোনো ব্যাপার নেই। আফটার অল দে আর ইভেন্টস কানেক্টেড উইথ S। এই অবধি মাথায় ঢোকাতে পারলাম? সাপোজ আমি কি করলাম, আমি এই A আর B
দুটো একসাথে কখন অকার করছে সেটা বোঝাচ্ছি তোকে। অর্থাৎ আমি বোঝাতে চলেছি যে সাইমালটেনিয়াস অকারেন্স অফ টু ইভেন্টস, simultaneous occurrence তাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। এ এবং বি এর সাইমালটেনিয়াস অকারেন্স কে কি বলা হয়? এ ইন্টারসেকশন বি। আর আমরা প্রবাবিলিটি যখন ক্যালকুলেশন করব তখন আমাদের নতুন একটা অ্যালজেব্রা তৈরি করে নেব। সেই অ্যালজেব্রা অনুযায়ী আমরা বলবো এ ইনটু বি। এবার এই যে বললাম অ্যালজেব্রা তৈরি করে নেব, অ্যালজেব্রা কথাটা কিন্তু যেখানে সেখানে চিপকে দেওয়া যায় না, ঠিক আছে? অ্যালজেব্রার আবার একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন কি না কি সেসব আমরা পড়বো, হ্যাঁ? তার জন্য একটু সময় লাগবে, জিনিসটাকে বুঝতে হবে, যেটা বলছি সেটা মাথায় নিতে হবে। আমরা ঠিক সময়ে অ্যালজেব্রা কাকে বলে, সিগমা অ্যালজেব্রা কাকে বলে এসব পড়ে ফেলবো, ওকে? আমাদের দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে অ্যালজেব্রা কাকে বলে, আর একটা হচ্ছে সিগমা অ্যালজেব্রা কাকে বলে। তারপরে আমি তোকে ইভেন্ট স্পেস পড়াতে পারবো। তোরা একটু খেয়াল করে দেখেছিস কি, আমি তোদেরকে স্যাম্পল স্পেস নামটা বলেছি, হয়তো তোদের মনে অনেকেরই মনে এসেছে কথাটা যে দাদা স্যাম্পল স্পেস নামটা তো বললো কিন্তু ইভেন্ট স্পেস নামটা বললো না। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে এটাই যে ইভেন্ট স্পেসকে আলাদাভাবে পড়তে হয়, স্যাম্পল স্পেস আলাদা, ইভেন্ট স্পেস আলাদা। এই জিনিসটা বললে অনেক মানুষ রেলে করে ছুটে আসবে, আরে স্যাম্পল স্পেস আলাদা ইভেন্ট স্পেস আলাদা বলছে, কি হয়ে গেল ব্যাপারটা হচ্ছে আমি ইভেন্ট স্পেসের যখন ডেফিনিশন দেব তখনই ভালো করে জিনিসটা বোঝাবো। এখন আর তার মধ্যে ঢুকছি না, কারণ তাদের মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে, খুব মানে কি বলবো, ফাইনেস্ট ডিফারেন্স, ওকে? সেই ডিফারেন্সটা বুঝতে গেলে আগে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর ওই ডিফারেন্স বোঝা যাবে, ঠিক আছে? বেশ, তো আমি আপাতত ওটা ছেড়ে দিয়ে আমি সাইমালটেনিয়াস অকারেন্স অফ এ এন্ড বি তে আসছি। এ আর বি দুটো ইভেন্ট সাইমালটেনিয়াসলি অকার করছে, তার মানে অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি। আর আমাদের এই সাবজেক্টে আমরা সেইটাকে ইউজ করব এ ইনটু বি এই নোটেশন। বোঝাতে পারলাম আমাদের মূল উদ্দেশ্যটা কি? ঠিক আছে, আচ্ছা। এবার আমি যদি বলি যে দুটো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ, তার মানে কি? ফর এক্সাম্পল ধর আমি এই র্যান্ডম এক্সপেরিমেন্টে আসছি, রোলিং আর ডাই, একটা ডাইকে রোল করা র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি তোদের দুটো ইভেন্ট দিচ্ছি, একটা হচ্ছে ইভেন্ট ফেস বি, ইভেন্টটা যেমন আছে থাক, এটাকে চেঞ্জ করছি না। আর একটাকে ধর আমি বললাম এবিসিডি নিয়েছি, আর একটা দিয়ে দিলাম এম, এটা ধর অড ফেস। সো ন্যাচারালি তোরা বুঝতেই পারছিস যে বি এর মধ্যে কারা থাকবে, এম এর মধ্যে কারা থাকবে? বি এর মধ্যে থাকবে 2 4 6, আর এম এর মধ্যে কারা থাকবে? 1 1 3 5। সো এই যে বি আর এম এরা দুজনে একসাথে কোনোদিনও অকার করতে পারে না। যদি দুটো ইভেন্ট একসাথে অকার করতে না পারে তাদেরকে বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। কি বলে? মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? এক্সক্লুসিভ মানে এটাই হলে ওটা হবে না, ওটাই হলে এটা হবে না। ফর এক্সাম্পল এই যে 15ই আগস্ট আসছে, আর কদিনের মধ্যেই 15ই আগস্ট, তোরা তো জানিস, ঠিক আছে? তো 15ই আগস্টে বিভিন্ন ধরনের অফার চলে, আমিও বেসিক্যালি আমার এই স্মার্ট বোর্ডটা অফারেই কিনেছি, ঠিক আছে? না আমি এর জন্য ওয়েট করছিলাম না, আমি ওয়েট করছিলাম সেমিস্টার শেষ হওয়ার জন্য, সেমিস্টারটা শেষ হবে আমি কিনবো, কারণ সেমিস্টারের মাঝে এত চাপ যে কোনো কিছু ভাবাই যায় না, ঠিক আছে? নতুন করে যে কিছু ভাববো সেসব করাই যায় না। সো ন্যাচারালি তোদের উপরেও যতটা চাপ থাকে ততটা আমার উপরেও থাকে। ইনফ্যাক্ট এই চাপটা বুঝেছি যেদিন তোদেরকে এসএসসিবি পরীক্ষাটা দিয়েছিলাম, ঠিক আছে? এই চাপটা যে কি জিনিস সেদিনকে বুঝে গেছি। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি না আর পুরো সাবজেক্ট পড়ানো যাবে না, ওই একসাথে বসে 3টে পেপার পরীক্ষা দেওয়া সম্ভব না, ঠিক আছে? মানে আমি যে এখনো পাগল হইনি সেটা এখনো থ্যাঙ্কস টু গড, ওকে? যাই হোক, সো হ্যাঁ, তো কি বলছিলাম যে দুটো ইভেন্টকে মিউচুয়ালি এক্সক্লুসিভ কখন বলবো না? মিউচুয়ালি এক্সক্লুসিভ এ আর বি দুটো ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে এ অকার করলে বি অকার করবে না। আচ্ছা, আমি যে পারপাসে বলছিলাম আর কি, ব্যাপারটা পারপাসটা এটা ছিল যে ধর আমি তোকে বললাম যে কোন
যে কোনো একটা অফার, ধর এই 15ই আগস্ট আসছে তো, কোনো একটা অফার ফ্লিপকার্টে চলছে, সেটা অ্যামাজনে চলছে না। ওকে, আবার ধর কোনো একটা অফার অ্যামাজনে চলছে, ফ্লিপকার্টে চলছে না। তাহলে অ্যামাজনে যে অফারটা চলছে, অ্যামাজন কি বলবে? এইটা এক্সক্লুসিভ অফার। আবার যেটা ফ্লিপকার্টে শুধু চলছে, ফ্লিপকার্ট কি বলবে? এটা এক্সক্লুসিভ অফার। এক্সক্লুসিভ মানে শুধু এখানে আছে, ওখানে নেই। ঠিক আছে? তো বেসিক্যালি এখানেও তাই ব্যাপারটা। দুটো ইভেন্ট, আমি যেমন এই ক্ষেত্রে যেটা বলেছি, দুটো ইভেন্ট বি আর এম, জাস্ট ফলো দ্য ইভেন্টস, বি এবং এম, এই দুটো ইভেন্টকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে পারবো। তার কারণ কি? তার কারণ হচ্ছে যেগুলো বি এর মধ্যে আছে সেগুলো এম এর মধ্যে নেই, আবার যেগুলো এম এর মধ্যে আছে সেগুলো বি এর মধ্যে নেই। ঠিক আছে? তো ব্যাপারটা তাই অ্যাকচুয়ালি, যে দুটো ইভেন্টকে আমরা এক্সক্লুসিভ বলবো যদি একটা ইভেন্ট অকার করলে অপরটা অকার না করে। আবার কনভার্সলি, ধর বি অকার করলে এম অকার করবে না, এম অকার করলে বি অকার করবে না। সো আমরা বলবো বি আর এম মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা তো গেল ভাষায় ডেফিনেশন, মানে ডেফিনেশন বাই ল্যাঙ্গুয়েজ। আর আমি যদি ম্যাথমেটিক্যাল ওয়েতে ডেফিনেশনটা দিই, তাহলে বলবো বি ইন্টারসেকশন এম, অর আমরা যেটাকে বি ইনটু এম বলবো, এইটা নাল সেট। বুঝতে পারলাম? ঠিক আছে? ওকে, এবার ধর আমি একটা সিকোয়েন্স অফ ইভেন্টস দিয়ে দেখছি, বা ধর একটা কালেকশন অফ ইভেন্টস। কালেকশন বা সিকোয়েন্স, এই কথাটা কখন বলা হয়? যখন আমরা অনেকগুলো জিনিস নিয়ে করছি। এবার সেটা হতে পারে ফাইনাইট, হতে পারে ইনফাইনাইট, যাই হোক না কেন, সেই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আফটার অল, আমি যদি একটা কালেকশন অফ ইভেন্টস নিই, সেই কালেকশন অফ ইভেন্টসটাকে আমি কখন মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, ওখানে এবার পেয়ার ওয়াইজ কথাটা ইউজ করব, তাহলে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ কখন বলবো? ফর এক্সাম্পল, ধর আমি বললাম যে লেট এটা আমি ফাইনাইট ইনফাইনাইট দু রকমই হতে পারে, তো তো আমি ইনফাইনাইট দিয়ে করছি। হ্যাঁ, লেট এআই be a collection of events connected with a random experiment E. Then the collection is said to be pairwise mutually exclusive if, আচ্ছা আমি ডেফিনেশন বুঝবো ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন। সো কেউ ডেফিনেশন লিখছে মানেই বুঝে নিবি ইফ এন্ড অনলি ইফ। সো যদি ইফ দিও লেখে শুধু, তাহলেও বুঝবি ইফ এন্ড অনলি ইফ। ঠিক আছে? এআই এজে মানে কি? এআই ইন্টারসেকশন এজে equals to null set for every one, for every I not equal to j, এইভাবে লিখে নিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এর গল্প। ওকে, তো এইটা যদি ফাইনাইট কালেকশন অফ ইভেন্টস হয়, তাহলে আমি ফাইনাইটের জন্য বলবো। আর এইটা আমি ইনফাইনাইট কালেকশন নিয়েছি, তো আমি ইনফাইনাইটের জন্য বলবো। এখন এরকম হতেই পারে যে কোনো একটা তুই র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়েছিস, যার থেকে একটা ফাইনাইট কালেকশন অফ ইভেন্ট তোকে দেওয়া হয়েছে। তো তোকে যদি চেক করতে বলে যে দেখাও যে তারা পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে কিনা, পেয়ার ওয়াইজ মিউচুয়ালি, আমি এম ই লিখেছি, এই এম ই কথাটাকে আমি পুরো কথাই যখন নোটে দেব তোদেরকে, তাকে বলা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে? সো পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার কন্ডিশন মনে থাকবে, এই হচ্ছে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার কন্ডিশন। আশা করি মাথায় থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো আজকে তোদের যেহেতু প্রথম দিন, আমি তোদেরকে ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ছেড়ে দেওয়ার আগে আমি কয়েকটা জিনিস ডিসকাস করে দিই, যেটা সবার একটা চিন্তা থাকে যে হঠাৎ করে একটা নতুন সাবজেক্ট চলে এলো, কি বই কিনবো, কি বই কিনবো না কিনবো কিছুই বুঝতে পারছি না। তো সেই চিন্তা থেকে একটু মুক্তি দিয়ে দিচ্ছি।
দাঁড়া, আমি তোদেরকে নেট থেকেই দেখিয়ে দিচ্ছি, আমার এখানে ছবিটা খুঁজে পাচ্ছি না, জানিস তো। অমৃতাভ গুপ্তা প্রবাবিলিটি, অমৃতাভ গুপ্তা প্রবাবিলিটি, কি সার্চ করলাম আর কি এলো, মানে এদের যে ভয়েস সার্চ গুলো কবে ঠিকঠাক হবে। দাঁড়া, আমি অ্যামাজনের অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমার শুধু যেটা লাগবে আমি এখান থেকে বার করে নেব। দাঁড়া এক সেকেন্ড। দেখ, আমি তোদেরকে যেটা পড়াবো প্রবাবিলিটিতে, মেন যে বইটা আমি তোদেরকে পড়াবো, যেটা ফলো করব, সেটা হচ্ছে এই বইটা। অমৃতাভ গুপ্তা লিখেছেন বইটা, যথেষ্ট বিখ্যাত বই। বইটার নাম হচ্ছে গ্রাউন্ড ওয়ার্কস অফ ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স, একাডেমিক পাবলিশার থেকে পাবলিকেশন হয় বইটা। আর একটা বই, আরো অনেকগুলো বই তোদের আছে অলরেডি, আমি একটু বইগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বইগুলো হারিয়ে যাচ্ছে কেন জানি না, একটু ঘেটে যাচ্ছে, ওলটপালট হয়ে যাচ্ছে, যতটা সম্ভব আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রবাবিলিটির প্রথম বই কি জানিস? প্রবাবিলিটির এইটা আমি পরের ক্লাসে ডিসকাস করব। এই হচ্ছে প্রবাবিলিটির প্রথম বই, মানে প্রথম বই না, অ্যাকচুয়ালি সেকেন্ড বই, ঠিক আছে। এইটা লিখেছিলেন ল্যাপ্লাস, নাম দেখেই বুঝতে পারছিস। এই হচ্ছে সেই মারাত্মক বই যেটার জন্য প্রবাবিলিটি আজকে আমরা পড়তে হচ্ছে। সো এই সব বই তো কিনে লাভ নেই, কোনো মাথার উপর দিয়ে যাবে, 1 ফুট উপর দিয়ে যাবে মাথার উপর দিয়ে, আমারও মাথার উপর দিয়ে যাবে, তোদেরও মাথার উপর দিয়ে যাবে। তো এই সব বই কিনে লাভ নেই। যে বইটা কিনে লাভ হবে সেই বইটাই বলে দিলাম, এ গুপ্তার বই। এছাড়াও আরো বই আছে, যেমন ধর ইসমাইল স্যারের একটা বই আছে, আরো একটা বই আছে, দেশেন ব্যানার্জির বই আছে। তবে হ্যাঁ, দেশেন ব্যানার্জির বইটা আমি রেকমেন্ড করব না, তার কারণ আছে একটা। তার কারণ হচ্ছে দেশেনের দুটো বই আছে, একটা হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স এর বইটা, দেশেনের লেখা, আর একটা হচ্ছে দেশেন ব্যানার্জি, যে বইটার ছবিটা আপাতত নেই এখানে দেখছি, হয়তো কোনো কারণে লস্ট হয়ে গেছে। আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো, ওকে। সো এই বইটা দুটো ভাগে আছে, একটা হচ্ছে দেশেন আর একটা দেশেন ব্যানার্জি। ওই জন্য আমি ওটা অতটা পছন্দ করি না, ঠিক আছে। কিন্তু আমি বেসিক্যালি পড়াবো এই বইটা, কিন্তু তোদের কাছে বই মানে আমার নোটস। তোদের কাছে বই কি বললাম? আমার নোটস। বই তো আমি পড়াবো, এই বইয়ের এক্সারসাইজ ধরে আমি সলভ করাবো, আমার নোটসে এই বইয়ের কমপ্লিট এক্সারসাইজ আমি সলভ করাবো, ঠিক আছে। কিন্তু আমার নোটসটাই তোদের কাছে টেক্সট বুক। কথাটা বুঝতে পারলাম? আমি যেটা নোট দেবো আমি নোট, হ্যাঁ বল। তাহলে বই কিনতে হবে না তো? এবার আমি না সেইটা তোদের উপরই ছেড়ে দিলাম, কারণ বই কেনার দরকার নেই, এতটুকু আমি বলে দিতে পারি, একদম বলেই দিচ্ছি, বই কেনার আলাদা করে কোনো প্রয়োজন নেই। কিন্তু অনেকে টেক্সট বুক পড়তে পছন্দ করে, ঠিক আছে, তার জন্য আমি বইটা বলে দিলাম। বোঝা গেল কথাটা? ওকে। আর একটা বই আছে, সেটা হচ্ছে ইসমাইল হকের লেখা বা ইসমাইল স্যারের লেখা, ঠিক আছে। সো এই বইটা অনেক ছেলে মেয়ে কেনে, তার রিজন হচ্ছে এখানে প্রচুর প্রবলেম সলভ করে দেওয়া থাকে। তোরা ওই স্যারের অ্যানালিসিস বইও দেখেছিস, প্রচুর প্রবলেম সলভ করে দেন, ওই জন্য অনেক ছেলে মেয়ে এই বইটা পছন্দ করে। কিন্তু আমি যে বইটা ফলো করি সেটা হচ্ছে অমৃতাভ গুপ্তার বইটা, ঠিক আছে। আর তোদের যে বইটা তোরা ফলো করবি সেটা হচ্ছে এই বইটা, ওকে।
মানে যার ফার্স্ট চ্যাপ্টার যার ফার্স্ট পেজটা তোদেরকে দিয়েছি। সুতরাং তোদের কাছে এইটাই টেক্সট বুক থাকবে, তোদের কোনো চিন্তা করতে হবে না, এইটাই তোরা টেক্সট ফলো করবি। এবার বই সেই অর্থে তোদের লাগবে না, এক্সট্রা লাগবে না, যেহেতু এতেই আমি সমস্ত এমসিকিউ দিয়ে দেবো, সবকিছু দিয়ে দেবো। কিন্তু এবার অনেকে টেক্সট বুক পড়তে পছন্দ করে, তাদের জন্য আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে অমৃতা বগুপ্তা। ইসমাইল হক আমি রেকমেন্ড এই কারণে করছি না, কারণ আমি যে স্টাইলে পড়াবো আর ইসমাইল হকে যে স্টাইলে লেখা আছে দুটো কিন্তু মিলবে না। কথাটা বুঝতে পারলাম? দুটো যখন মিলবে না, এবার তুই যদি ভ্যারাইটিস পড়তে পছন্দ করিস সেটা তোর প্রবলেম, মানে তোর ইচ্ছা, কিন্তু দুটো যখন মিলবে না তোর মাথায় কিন্তু একটা কনফিউশন তৈরি হবে, তাহলে এইভাবে অঙ্কটা সলভ করবো পরীক্ষায় না এইভাবে সলভ করবো, সেই কনফিউশনটা যেন না হয় ওই জন্য আমি ইসমাইল হকটা রেকমেন্ড করছি না। ওকে, আমি যেটা রেকমেন্ড করছি সেটা হচ্ছে এইটা, এই এনার যে মেথডোলজি, অমৃতা বগুপ্তার যে মেথডোলজি, সেইটাই আমি ফলো করি। বোঝা গেল কথাটা? ঠিক আছে, এইবার এইটা তোদের উপর, তোরা যদি টেক্সট বুক পড়তে পছন্দ করিস তাহলে কিনবি, যদি পছন্দ না করিস আমার নোট তো আছেই, কেনার দরকার নেই। বোঝা গেল কথাটা? ঠিক আছে, তাহলে আজকে আর বেশি পড়াচ্ছি না, আজকে বেসিক্যালি গল্প করেই কাটালাম। আর নেক্সট ক্লাসে কিন্তু আমি কি পড়বি বল, লিনিয়ার পড়বি নাকি এলপিবি পড়বি, যেটা বলবি। আমার মতে লিনিয়ার দিয়ে শুরু করা যাক, কি বল? ঠিক আছে, স্যার এলপিবি পড়বি? ঠিক আছে, হ্যাঁ চল নেক্সট ক্লাসে তাহলে এলপিবি শুরু করছি। আচ্ছা, এলপিবির বই আজকে আমি তাহলে বলছি না, আর অত চাপ দিয়ে লাভ নেই, ছোট্ট মাথা ফেটে যাবে, তো নেক্সট ক্লাসে সেটা ডিসকাশন হবে। আজকে এতটুকুই থাকলো। আমি জানি না রেকর্ডিংটা কি হয়েছে না হয়েছে, কিন্তু হঠাৎ করে আমি দেখছি এখানে 21 মিনিট 29 সেকেন্ড চলে এসেছে। পড়ালাম তো প্রায় পৌনে 2 ঘন্টার কাছাকাছি, মানে অলমোস্ট 1.5 ঘন্টা প্লাস। তো বাকিটা কোথায় গেল আমি জানি না, দেখতে হবে। আশা করি রেকর্ডিং আছে, আর পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি তারপরে, আর আমার নোটটাও পেয়ে যাচ্ছিস। তিনটেকে একসাথে নিয়ে পড়ে টোড়ে একদম নেক্সট ক্লাসে সুন্দর করে সেজে গুজে চলে আসবি। ঠিক আছে, তাহলে চলো, টাটা। অফ করছি।